Assalamu alaikum, everyone. Today, our main focus is we will get a clear picture about our midterm assignment. আজকে আমাদের midterm assignment সম্পর্কে একদম আইডিয়াটা ক্লিয়ার করব কি কি করা দরকার। আইডিয়াটা ক্লিয়ার করার আগে আপনারা দেখেন টেক্সট গুলো কি ভিজিবল কিনা, দেখা যাচ্ছে কিনা, পড়া যাচ্ছে কিনা। ইনস্ট্রাকশনস লেখাটা দেখা যাচ্ছে কি? Yes, sir. Yes, sir. আচ্ছা, আপনারা একজন একজন করে ইন টার্ন আপনারা এবিসি গুলো একটু রিডিং পড়েন তো দেখি পড়া যায় কিনা। ভলান্টারিলি একজন একজন করে বলেন। রেইন আপনি বলেন, রেইনের পর লিয়ান বলেন, লিয়ানের পর তিশা বলেন, আপনারা একজন একজন বলতে থাকেন। স্যার আমার এখানে এখনো শো করছে না। আমি ল্যাপটপ থেকে এমাত্র লগইন করলাম স্যার। শো করলে আমি বলছি স্যার। আমাকে একটু চেক করতে দেন স্যার। জি জি জি। অন্য কেউ একজন বলেন যিনি দেখতে পাচ্ছেন। Sir, আমি বলবো। বলেন বলেন। You must answer any 6 of the given 10 questions. ওকে। Each question carries 5 marks. Total 30 marks are allotted for answering questions. আচ্ছা, আপনার লেখার জন্য মার্কস অ্যালোটেড হচ্ছে 30 মানে আপনি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন আপনার যে লেখার উপরে মার্কস হচ্ছে 30। ওটার পরে কিন্তু একটা মানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে এটার সাথে আরো কিছু আছে, শুধু এই 30 মার্কসই সবকিছু না, এটার সাথে আমরা আরো জানি বোনাস 5 মার্কস আছে, সেটা আরো ডিটেইল পরের দিকে আছে। হ্যাঁ, আপনি সিটা পড়েন একটু। Your descriptive answers should contain minimum 150 words to maximum 200 words. Your slides should have minimum 10 slides to maximum 20 slides. আচ্ছা, আমাদের কোশ্চেন অ্যান্সার গুলো এমন, আপনি চাইলে এটা হচ্ছে আপনার ফ্রি অপশন, আপনি যদি চান আপনি কিছু কিছু কোয়েশ্চেন আপনার যদি মনে হয় এটা হাতে লেখার চাইতে আমি যদি পাওয়ার পয়েন্ট স্লাইড করি বা গুগল স্লাইডে যদি আমি প্রেজেন্ট করি তাহলে জিনিসটা বেশি অ্যাট্রাকটিভ হয়, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে আপনার মনে হয় যদি আপনার অ্যান্সারের চাইতে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডটা বেশি অ্যাট্রাকটিভ, আপনি অবশ্যই পাওয়ার পয়েন্ট স্লাইডে সাবমিট করতে পারেন। আপনি চাইলে গোটা 6টা কোয়েশ্চেনই আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনার মিনিমাম 10 স্লাইডস হতে হবে, ম্যাক্সিমাম 20 স্লাইডস। এমন ভাবে আপনি সাজাবেন যাতে মিনিমাম 10 স্লাইডস টু ম্যাক্সিমাম 20 স্লাইড, 20টা যেন বেশি না হয় পার অ্যান্সার। আর ডেসক্রিপটিভ অ্যান্সারের লিমিট হচ্ছে আপনাকে মিনিমাম 150 ওয়ার্ডস আনতেই হবে, আর ম্যাক্সিমাম 200। 150 ওয়ার্ডের কম না, 200 ওয়ার্ডের বেশি না। আমরা যদি 150 ওয়ার্ড যদি হিসাব করি তাহলে ইন অ্যাভারেজ আপনাকে 17 থেকে 18 সেন্টেন্স লিখতে হবে, 17 to 18 সেন্টেন্সেস। একটু বেশি, কারণ হচ্ছে অ্যাসাইনমেন্টের সাইজটা একটু বড় থাকে। নর্মাল ডিফল্ট এক্সামের তুলনায় আপনার অ্যাসাইনমেন্ট গুলোতে সাইজটা একটু বড় করা হয়, কারণ আপনি সময় বেশি পাচ্ছেন, চিন্তা করার সময় বেশি পাচ্ছেন, এই জন্য সাইজটা একটু কম্পারেটিভলি বেশি। আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা এটা ফলো করবেন। আচ্ছা, এবার আরেকজন কন্টিনিউ করেন, নাম্বার ডি। স্যার আমি করব। হ্যাঁ বলেন, এখন বলেন। Do not make mistake in spelling and grammar. Up to 15 marks might be deduct if you make spelling or grammatical mistake. আচ্ছা, ম্যাক্সিমামেরই আপনাদের বেশিরভাগেরই হচ্ছে এটা লাস্ট সেমিস্টার, লাস্ট সাবজেক্ট। এটা খুবই মানে প্রেস্টিজের ব্যাপার, আপনার যদি সিলি স্পেলিং মিস্টেক, সিলি গ্রামাটিক্যাল মিস্টেকস হয় এই টাইমে এসে, সেই জন্য আপনাদের এই লেভেলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে, একটু কেয়ারফুল হতে হবে, যেহেতু আপনার হাতে অনেক সময় আছে, প্রায় 2 সপ্তাহ। আপনি অ্যাসাইনমেন্টটা করার সময় স্পেলিং আর গ্রামার মিস্টেক যেন না হয়, স্পেলিং এন্ড গ্রামার এটা একটু কষ্ট করে খেয়াল রাখবেন। অনেক সময় আছে, ঠান্ডা মাথায় সিলি মিস্টেক যেন না হয়। বড় বড় মিস্টেকস গুলো আমরা হয়তো কনসিডার করি, কিন্তু একদম ক্লাস 6-7 লেভেলের যে মিস্টেকস গুলো সেগুলো যেন ভুল না হয়। এই জন্য 15% মার্কস অ্যালোটেড আছে, 15% মার্কস পর্যন্ত ডিডাক্টেড হতে পারে। সেক্ষেত্রে 5-এর 15% কত হয়?
5-এর 15% হয় হচ্ছে 0.75. ওইরকমই। এটা অবশ্য খুব বেশি বড় মনে হচ্ছে না, তারপরও স্যার আমাদের তো মিস্টেক হবে। 0.75 মানে তো স্যার অলমোস্ট 1 নাম্বার চলে গেল স্যার। না, এটা হচ্ছে আপনি সময় পাচ্ছেন যে, এটা হচ্ছে আপনি ওই যে স্পেলিং, যে গ্রামার গুলো আপনি কনফিউশন থাকে, ওগুলো আপনি নেট থেকে চেক করে নিতে পারবেন যদি এরকম কোনো সমস্যা হয়। আমাদের গ্রামারলি ওয়েবসাইট আছে, তারপরে স্পেলিং এর জন্য তো অ্যাভেইলেবল। কোনো যুগে এত বেশি সুবিধা ছিল না, মানে ইতিহাসের কোনো যুগে ডিকশনারি এত সহজ ছিল না অ্যাক্সেস করা, এখন যতটা সহজ। খুবই মানে একটু শুধু সময় দিলে, মাথা ঠান্ডা রেখে, শুধু মাথাটা ঠান্ডা রাখলেই দেখবেন স্পেলিং এন্ড গ্রামার এই নাম্বার গুলো আপনার কাটা যাবে না, টেনশন করবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এটা হাইলাইট করি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলেন, নাম্বার ই। Number E, mention the name of all website and books from which you will collect information. If you write answer without reference or source name, 50% mark will be deducted. এখন আপনাকে এই ক্ষেত্রে একটু মানে আরেকটু মাথা ঠান্ডা করতে হবে, যেটা আপনি ধরেন আপনার অ্যান্সারে, আপনার নর্মালি আমাদের অ্যান্সারে কি হয়, অর্ধেক হচ্ছে ইনফরমেশন, আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করি, আর বাকি অর্ধেক হচ্ছে নিজের মতো করে ব্যাখ্যা করি, অ্যানালিসিস করি। কখনো কখনো ইনফরমেশনের পরিমাণ বেশি হয়ে যায়, কখনো কখনো অ্যানালিসিসের ভাগটা বেশি থাকে। ফর এক্সাম্পল, যদি আপনার ক্যারেক্টার অ্যানালিসিস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল অ্যানালিসিসটা বেশি, ইনফরমেশনটা কিন্তু কম। আমরা রেশিওটা যদি বলি প্রায় 60-40% বা 70%-30%। আবার আপনার যদি কোনো স্পেশাল স্পেশাল ডেসক্রিপশন যদি নেসেসারি হয়, কোনো একটা স্পেশাল ঘটনার বর্ণনা, সেক্ষেত্রে আপনি ইনফরমেশনের উপর ফোকাস করছেন বেশি, সেক্ষেত্রে মাঝে মাঝে কখনো কখনো কোনো কোনো সেন্টেন্সে ইনফরমেশনটা বেশি হয়ে যেতে পারে। এটা আমরা পরবর্তীতে যখন কোয়েশ্চেন গুলো আলোচনা করব তখন আপনাদেরকে আরো ক্লিয়ার হবে যে কোনো কোনো কোয়েশ্চেনে দেখবেন অপিনিয়নটা বেশি বড়, তখন আপনার রেফারেন্স কম আসবে। কোনো কোনো কোয়েশ্চেনে দেখবেন যে ইনফরমেশন বা ডেটা এটা আপনার বেশি পরিমাণে লিখতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার রেফারেন্সটা বেশি দিতে হবে। আপনি যত যত ওয়েবসাইট নেটে, আপনি যত ছোট ওয়েবসাইটই থাকুক, আপনি যদি মানে কি বলে ওই যে ই নোটস থেকেও যদি আপনি নেন, ই নোটস থেকেও সাপোজ আপনি একটা লাইন নিলেন, ওটা কিন্তু ওই লাইনের শেষে enotes.com লিখে দিতে হবে। আপনি যদি উইকিপিডিয়া থেকে নেন, ওই লাইনের পরে স্যার শুধু wikipedia.com আমি লিখে দিতে হবে। inut.com লিখে দিব নাকি স্যার আমি পুরো লিংকটা তুলে দিব? সেটা দরকার নাই, জাস্ট না না, লাইক শুধু ওয়েবসাইটের নাম, ওকে পুরো স্যার। লিঙ্কটা দিলে খারাপ দেখা যায়। আপনি শুধুমাত্র ব্র্যাকেটে ওয়েবসাইটের নাম, ফর এক্সাম্পল উইকিপিডিয়া, শুধু উইকিপিডিয়া লিখলেই হবে। ই নোটস, ই নোটস লিখলেন, biography.com, তারপরে ধরেন আপনার ব্রিটানিকা, ব্রিটানিকা থেকে নিলেন। তারপর আমি আপনাদেরকে কিছু আর্টিকেল দিলাম, রিসার্চ আর্টিকেল, এখান থেকে নিলেন। যেমন আমাদের যদি ম্যান এন্ড সুপারম্যান বলেন, তাহলে ডক্টর আশা রায়, ওনার যে আর্টিকেলটা, এইটাই মনে করেন, এইটাই যদি মন দিয়ে দেখেন, তাহলে এখান থেকে আপনার অলমোস্ট 60% অ্যান্সার পেয়ে যাবেন। খুবই ভালো ডক্টর আশা রায়ের যে আর্টিকেলটা, এটা একটু মন দিয়ে দেখলে দেখবেন। সেক্ষেত্রে যখনই ওনার আর্টিকেল থেকে একটা সেন্টেন্সও নেবেন অথবা কোনো একটা সেন্টেন্স প্যারাফ্রেজ করবেন, অবশ্যই ওই 1 লাইন বা 2 লাইন বা 3 লাইনের শেষে ব্র্যাকেট দিয়ে ডক্টর আশা রায় লিখে দিতে হবে। ধরেন আপনি মরিওকার থিসিস হচ্ছে, আপনি যদি এটা ফলো করেন তাহলে বাকি 40% কভার হয়ে যাবে। মানে আমাদের ম্যান এন্ড সুপারম্যানের জন্য ডক্টর আশা রায় আর মিনুরু মরিওকা, এই দুইজনের যদি আমরা আর্টিকেল গুলো ফলো করি তাহলে আমাদের 100% মোটামুটি কভার হয়ে যায়। এই দুটো থেকে আপনি সব অ্যান্সার করতে পারবেন ম্যান এন্ড সুপারম্যানে। সেক্ষেত্রে যখনই আপনি মরিওকা থেকে একটা সেন্টেন্সও লিখবেন, সেটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, আপনি হুবহু লাইনটা তুলে দিতে পারেন কোটেশন, অথবা আপনি ওই লাইনটা নিজের মতো করে, ধরেন মিনোরু মরিওকা বা ডক্টর আশারায় যে কথাটা এক সেন্টেন্সে লিখছেন, আপনি সেটা ঘুরে পেঁচিয়ে 2-3 সেন্টেন্সে লিখলেন, কিন্তু ওই 2-3 সেন্টেন্সের পর আপনাকে নামটা লিখে দিতে হবে যে আপনি কার উৎস থেকে লিখলেন। অবশ্যই অবশ্যই আপনাকে ওয়েবসাইট এবং রাইটারের নাম উল্লেখ করতে হবে যদি আপনি অ্যাভেলেবল থাকে। আমাদের ম্যান এন্ড সুপারম্যানের জন্য ডক্টর আশারাই আছেন, মরিওকা আছেন, এই দুইজন আমার মতে সাফিসিয়েন্ট, আপনাকে নেটে যাওয়ার কোনো দরকার নাই, এই দুইটা আর্টিকেল দিয়েই আপনি কভার করে ফেলতে পারবেন সব অ্যান্সার।
আর লর্ড জিম যেটা লর্ড জিমের জন্য আমরা জংউই এর আর্টিকেল ফলো করছি। আর হচ্ছে কিছু কিছু আপনি নেট থেকে ইনফরমেশন নিতে পারেন। আমাদের যে লেকচার গুলো কিন্তু আমাদের হ্যান্ডআউট থেকে নেয়া, হ্যান্ডআউট গুলো আপনার অ্যাভেলেবল আছে। ফর এক্সাম্পল লর্ড জিমের যে প্রথম দুটো যে আমরা পাচ্ছি, প্রথমটা হচ্ছে আমাদের ওই উইকিপিডিয়া থেকে কালেক্টেড, কিছু কিছু ইনোটস থেকে কালেক্টেড। এরপর আমরা সেকেন্ড আর্টিকেলে পাচ্ছি হচ্ছে course-hero.com। ওদের একটা ভালো ওয়েবসাইট আছে, আপনি course-hero.com নামে যদি সার্চ দেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ওই অ্যাড্রেসে গিয়ে সার্চ করবেন course-hero.com। এই যে চলে আসবে course-hero.com। course-hero.com এ গেলে এখানে আপনি খুব চমৎকার ভাবে, এখানে ফর এক্সাম্পল লর্ড জিম সম্পর্কে দেয়া আছে। আমরা যা লর্ড জিমের কাহিনী সম্পর্কে যে জানলাম, এটা এখান থেকে কিছু মডিফাই করে আমরা নিয়েছি। তারপর কাহিনী কিভাবে আগাচ্ছে খুব সুন্দর করে দেয়া আছে, আপনারা এখানে চাইলে স্টাডি করতে পারেন। এখানে আরো অনেক কিছু হেল্প পাবেন, এখানে আপনি ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবেন। মানে লর্ড জিম সম্পর্কে এই ওয়েবসাইটটা মোটামুটি বেটার, অন্যগুলোর চেয়ে বেটার। এখানে আপনারা হালকা আইডিয়া পাবেন ক্যারেক্টার গুলো সম্পর্কে। ঠিক আছে, course-hero.com এটা আপনারা দেখে রাখতে পারেন, এটা খুবই ভালো একটা ওয়েবসাইট course-hero.com। এই যে সাইডে কর্নারে ব্লু স্টারের পাশে course-hero লেখা, এখানে আপনি পাবেন অনেক ইনফরমেশন পাবেন। আরো কিছু ভালো ওয়েবসাইট আছে, যেমন cliffsnotes.com, sparksnotes.com। ওদের লেখাগুলো কম্পারেটিভলি নোটস এর থেকে ভালো। নোটস এ অনেকগুলো ইনফরমেশন আপনি হয়তো পাবেন না, ওটা হচ্ছে কিনে নিতে হয়। নোটস এ দেখবেন কিছু কিছু লেখা আছে, ওগুলো আপনি চাইলেই অ্যাক্সেস করতে পারছেন না। ঠিক আছে, আপনারা তাহলে লিখে রাখেন এই ওয়েবসাইটটা আপনারা ভালো, লর্ড জিমের জন্য ভালো। যখনই এই ওয়েবসাইট থেকে কিছু নেবেন, তখনই ওই ব্র্যাকেটে লিখে দিতে হবে কোর্স-হিরো। মানে আপনি যে ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেন না কেন, আপনাকে লিখে দিতে হবে। আপনি উইদাউট রেফারেন্স কোনো অ্যান্সারই লিখতে পারবেন না। এই 20th সেঞ্চুরি লিটারেচারে কেন স্টুডেন্টদের মার্কস কম আসে, কারণ তারা এই জিনিসটা মিস করে। একদম ফাইনাল লেভেলের কোর্স তো, এই কোর্সটা হচ্ছে আপনাকে রেফারেন্স ছাড়া আমরা অ্যালাউ করতে পারি না। এর আগের বিভিন্ন কোর্স যেমন ফিকশন, তারপর পোয়েট্রি, ভিক্টোরিয়ান লিটারেচার, এইগুলোতে আমরা কনসিডার করি। আপনি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে নিজের মতো করে লিখেন, বা কোনো একটা আর্টিকেল থেকে লিখেন সোর্স উল্লেখ না করে, আমরা সেটা কনসিডার করি। কিন্তু বিশেষ করে থার্ড ইয়ারের পরে ফোর্থ ইয়ারে রেফারেন্স ছাড়া আমরা কিছু একসেপ্ট করতে পারবো না আর কি। আপনাকে রেফারেন্স ইউজ করতেই হবে, যে কোনো ভাবেই হোক আপনাকে ইনফরমেশনের সোর্স দেখাতে হবে। নিশ্চয়ই আপনি স্বপ্নে পান নাই, নিশ্চয়ই আপনি হঠাৎ করে মাথায় আসে নাই। যেমন আপনি যদি সাপোজ আপনি লিখলেন জুয়েল সম্পর্কে, যে জুয়েল ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট লর্ড জিম। জুয়েল জিম সম্পর্কে খুবই মানে উদ্বিগ্ন থাকতো, সবসময় টেনশনে থাকতো। নিশ্চয়ই এটা আপনি স্বপ্নে দেখেন নাই, বা আপনার মন থেকে এই ইনফরমেশন না। আপনি এটা কোথায় পেলেন? হয় আপনি তখন চলে গেলেন কোর্স-হিরোতে, course-hero.com এ পেয়েছেন, অথবা উইকিপিডিয়াতে পেয়েছেন, ওই সোর্সটা উল্লেখ করে দিবেন। মানে যে আপনার অ্যানালাইসিস, যেটা আপনার অ্যানালিসিস, ওই পার্টটাতে কোনো রিসোর্স দেওয়া দরকার নেই, কারণ ওটা তো আপনিই রিসোর্স। কিন্তু বাকি সব ইনফরমেশনে কিন্তু রিসোর্স দিতে হবে। আমরা একটু পরে আরো ক্লিয়ার হবে এটা। তাহলে এটা খুব সাবধান, সেটা হচ্ছে রিসোর্স কোথা থেকে ইনফরমেশন নিচ্ছেন। যে কয়টা ওয়েবসাইট থেকে, ধরেন আপনি 10টা ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করেছেন, তাহলে আপনার অ্যান্সারের ওই 10টা সেন্টেন্সের পরে কিন্তু ছোট করে ব্র্যাকেটে লিখে দিতে হবে 10টা ওয়েবসাইটের নাম। খুব সাবধান। 50% মার্কস হচ্ছে আপনার রেফারেন্সের উপর, এটা খুবই একটু সাবধান থাকবেন। এটা হচ্ছে যদি আপনি রেফারেন্স ইউজ না করেন, এটাকে আমরা একাডেমিক্স ভাষায় বলি হচ্ছে প্লেজারিজম, একাডেমিক চুরি। এটা সবচেয়ে খারাপ অপরাধ। যখনই আপনি কোনো সোর্স থেকে কোনো লাইন নেবেন বা কোনো প্যারাগ্রাফ নেবেন, সেটা আপনি হুবহু তুলে দেন অথবা নিজের মতো করে ব্যাখ্যা করে লিখেন,
ধরেন সোর্সে আছে 2 লাইন, আপনি সেটা 10 লাইনে লিখলেন, কিন্তু আপনাকে সেই 10 লাইনের পরে কোথা থেকে আপনি এই 10 লাইনের ইন্সপিরেশন পেলেন সেটা কিন্তু কেন ব্র্যাকেটে আমরা লিখে দিতে যখন হবে। কোনো ডেফিনেশন ডিরেক্টলি বই থেকে তুলে দেবো, সেটা তো ম্যাম আমরা ইনভাইটেড কমার মধ্যে রাখবো। আপনার ইচ্ছা, আপনি যদি হুবহু আর ম্যাম যে নামগুলো আপনি হুবহু লিখবো কোটেশন, সেগুলো হচ্ছে আমরা ইটালিক ফর্মে দিব। না না না, ইটালিক্স ফর্মে শুধুমাত্র আমরা টেক্সট, যেমন ম্যান এন্ড সুপারম্যান এটা ইটালিক্স হবে, লর্ড জিম এটা ইটালিক্স হবে, আরগুলো ইটালিক্স ধরেন দেওয়ার আপনি দরকার প্লট নেই। সম্পর্কে চাইলেন, আমি টাইটেলটা হচ্ছে ইটালিক ফর্মে দিব, আর আমি যখন ডিরেক্টলি কোনো ডেফিনেশন তুলে নেব সেটা হচ্ছে ম্যাম আমি ইনভাইটেড কমার মধ্যে রাখবো। ম্যাম আপনি কি রেফারেন্সটা প্রেফার করেন, কোনো রেফারেন্সকে দিতে হবে? আপনি ধরেন একটা প্যারাগ্রাফে, সাপোজ একটা ওকে ম্যাম, প্যারাগ্রাফে, মিড টার্মের জন্য রেফারেন্স। মানে এই কোর্সে সব জায়গায়, মানে এই লেভেলের কোর্সগুলোতে আমাদের রেফারেন্সটা ম্যান্ডেটরি। ধরেন আপনার একটা প্যারাগ্রাফে 20 সেন্টেন্স আছে, 20টা সেন্টেন্স আছে, সাপোজ ইউ হ্যাভ 20 সেন্টেন্সেস ইন ইউর প্যারাগ্রাফ। এই ওকে, 20টা সেন্টেন্সের মধ্যে প্রথম বাট 2টা আমরা সেন্টেন্স আপনি প্যারাফ্রেজ নিলেন করতে হচ্ছে, পারবো বাট হুবহু না। আপনি হুবহু দিতে পারেন, তবে প্যারেনথেসিস করলে ভালো হয়, বা একটু নিজের মতো করে লিখলে ভালো হয়। প্রথম 2 লাইন নিলেন হচ্ছে উইকিপিডিয়া থেকে, তাহলে প্রথম 2 সেন্টেন্স ওকে, লেখার পরে আপনি ব্র্যাকেটে লিখে দিলেন উইকিপিডিয়া। এরপরের 4 সেন্টেন্স হচ্ছে আপনি ই নোটস থেকে একটু নিজের মতো করে লিখেছেন, মানে ই নোটস থেকে পড়ে বুঝে নিজের মতো করে লিখেছেন। ই নোটসে হয়তো 1 লাইন ছিল, আপনি হয়তো সেটা 3 লাইনে লিখলেন, তাহলে ওই 3 লাইনের শেষে লিখে দিতে হবে ই নোটস, কারণ আপনি ই নোটস এর 1 লাইনের উপর ভিত্তি করে আপনি 3 লাইন লিখলেন। এইভাবে আপনাকে, আর পরে পরে দেখা গেল পরের 2-3 সেন্টেন্স আপনার নিজের ব্যাখ্যা, ওইটা তার রেফারেন্স দেওয়ার দরকার নাই। আবার শেষে গিয়ে আপনি আবার ধরেন কোন একটা আর্টিকেল থেকে কোন একটা সেন্টেন্স নিয়ে ওটাকে ব্যাখ্যা করলেন, হয়তো 7 নাম্বার লাইনে আপনি ওই greatsaver.com থেকে আপনি একটা ইনফরমেশন নিলেন, ওটা আপনি প্যারাফ্রেজ করতে পারেন, হুবহু দিতে পারেন, পরে গিয়ে নিজে 2টা লাইন ব্যাখ্যা করলেন, নিজের যে 2টা লাইন ব্যাখ্যা করলেন ওই জায়গায় তো রেফারেন্স দেওয়ার দরকার নাই, কারণ আপনিই হচ্ছেন সোর্স। কিন্তু যেখান থেকে আপনি ইনফরমেশনটা নিলেন সেটা কিন্তু লিখে দিতে হবে ব্র্যাকেটে greatsaver.com। আবার আপনি কোনো বই থেকে নিলেন, বইয়ের নাম দিতে হবে, বা রাইটারের নাম থাকলে রাইটারের নাম দিতে হবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে রাইটারের নাম দিতে পারলে, সোর্স নেই, ঠিক আছে? এটা একটু সাবধান থাকবেন, যেহেতু হাতে সময় আছে, মানে চেক করে নেবেন, যখনই কোনো কিছু লিখবেন ওটা একটু চেক করে নেবেন, ফ্যাক্ট চেকিং, নাহলে অনেক ভুল ইনফরমেশন চলে আসে আমাদের। তাহলে রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এই লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে। অবশ্যই আপনি যেখান যেখান থেকে যত ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন সবগুলো ওয়েবসাইটের নাম আপনার অ্যান্সারে ওই প্রতিটা লাইনের শেষে ব্র্যাকেটে দিয়ে দিবেন। এটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন, পরবর্তীতে আপনারা যখন রিসার্চ মেথডোলজি পড়বেন তখন দেখবেন ইনটেক্সট সাইটেশনটা বারবার আসবে। এটার অনেক টেকনিক আছে, ওই জটিলতায় আমরা যাব না। আপাতত এটাই মাথায় রাখেন যে আপনি যখনই কোনো ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন বা সেন্টেন্স নিলেন, 1 লাইন 2 লাইন, অথবা ওয়েবসাইটের 1 লাইন ভেঙে আপনি 4 লাইন করলেন, ওই 4 লাইনের শেষে আপনি সোর্সের নাম দিয়ে দিলেন উইকিপিডিয়া, এ নোটস, গ্রেট সেভার, স্পার্ক নোটস, ক্লিফ নোটস। বইয়ের নাম দিতে পারেন, রাইটারের নাম দিতে পারেন, যেমন আপনাদের ম্যান এন্ড সুপারম্যানের জন্য ডক্টর আশা রায়, ম্যান এন্ড সুপারম্যানের জন্য আরো আছে হচ্ছে আমাদের মিনোরু মরিওকা, ডক্টর আশা রায়। আবার আমাদের লর্ড জিমের জন্য আছে হচ্ছে জংউই আছেন। আরেকটা আমি দিয়ে দিব স্যাড অফ দিয়ে আপনি ইনফরমেশন নিতে পারবেন। আমি আপনাকে যে ইনফরমেশন গুলো দিব, এই আর্টিকেল গুলো যদি ফলো করেন তাহলে আপনাকে কোনো ওয়েবসাইট ফলো করতে হবে না, শুধুমাত্র এই রিসার্চ আর্টিকেলটাই এনাফ আপনাদের জন্য। আপনাদের অলরেডি তো 4টা আর্টিকেল দেওয়া আছে, এই 4টা আর্টিকেল এনাফ, আপনাকে কোনো নেট ঘাটতেও হবে না, কারণ সবকিছু সব অ্যান্সার আপনারা এই আর্টিকেলেই পাবেন। সেক্ষেত্রে আপনি যখন অ্যান্সার লিখবেন, ধরেন ডক্টর আশা রায় থেকে আপনি 2 লাইন নিলেন, তাহলে ওই 2 লাইন লেখার পর ব্র্যাকেটে ডক্টর আশা রায়, তারপরে হয়তো 4 লাইনে আপনি ওই 2 লাইনের ব্যাখ্যা দিলেন, ঠিক আছে? তারপরে হয়তো আপনি জংউই থেকে 1 লাইন নিলেন, তাহলে জংউই 1 লাইন নিলেন, তারপর নিজের ব্যাখ্যা 2 লাইন, ওইখানে আর রেফারেন্স দেওয়ার দরকার নেই। কিন্তু যেখান থেকে আপনি ইনফরমেশন নেবেন ওটা অবশ্যই রিসোর্স উল্লেখ করতে হবে, প্লিজ এটা বলবেন না রেফারেন্স, এটাতে 50% মার্কস। মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা অর্ধেক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে নেবেন, ঠিক আছে, আর বাকি অর্ধেক আপনাকে লিখতে হবে। আপনি কোনটুকু আপনার নিজের মেধা দিয়ে আপনি মাথা খাটাই লিখলেন নিজের মতো করে, কোনটা আপনি কপি করেন নাই,
মানে আমি 50% পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি কপি বা মডিফিকেশন নিজের মতো করে এটা অ্যালাউ করব, কিন্তু বাকি 50% আপনি নিজেকে লিখতে হবে। যদি আপনি এটা আলাদা করতে না পারেন সেক্ষেত্রে মার্কস কিন্তু কমে যাবে। এটা শুধুমাত্র এই কোর্সের জন্য না, এটা কিন্তু আমরা হায়ার লেভেল কোর্সের সবগুলোতেই আমরা এই টেকনিকটা ফলো করি। এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এটা হচ্ছে যখন আপনি কোনো ওয়েবসাইট থেকে বা কোনো একটা বই থেকে বা কোনো আর্টিকেল থেকে নেবেন, অবশ্যই সোর্সটা উল্লেখ করতে হবে। ওকে, লেটস মুভ অন। এটা ছিল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, রেফারেন্স অবশ্যই দিতে হবে, সোর্স উল্লেখ করতে হবে। এরপরে স্যার পড়বো? আরেকজনকে পড়তে দেন। ওকে স্যার। আচ্ছা, ওই পড়েন, পাইল পড়েন। You must focus on the main points and issues of the questions. Do not write unnecessary sentence. Up to 15% marks might be deducted if you write unnecessary sentences. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ পাইল। ফরহান, ইয়েস স্যার। এই 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 ইস্যুটা সম্পর্কে আপনার কোনো অবজেকশন আছে? নাম্বার এফ। না স্যার, এটা আমাদের জন্য ভালোই। দেখেন, এখন কথা হচ্ছে কি, আপনারা তো নিজেদের সম্পর্কে জানেন, আপনাদের সম্পর্কে আমিও কিছুটা জানি। সেটা হচ্ছে আমরা লিখতে গেলে হয় কি, অনেক আননেসেসারি জিনিসপত্র লিখে ফেলি, ভরাই ফেলি। আর যেহেতু আমাদের এখানে লিমিট আছে, এই যে দেখে আসছে আমরা 150 ওয়ার্ডস টু 200 ওয়ার্ডস, অনেক সময় দেখা যায় কি আমাদের অ্যান্সার লিখতে লিখতে 100 ওয়ার্ডের বেশি হচ্ছে না, বাকি 50 ওয়ার্ড তো ফিল আপ করতে হবে। তখন আমরা করি কি, আননেসেসারি কিছু সেন্টেন্স লিখি। ঠিক আছে, আননেসেসারি কোনো কিছু লিখবেন না, অবশ্যই রিলেটেড হতে হবে। কিভাবে এটা করা যায় এটা একটু পরে ডিসকাস করছি, তবে এটা আপাতত মাথায় রাখেন। 15% মার্কস ইজ অ্যালোটেড ফর অ্যাপ্রোপ্রিয়েটনেস। আপনি যা লিখবেন তা যেন অবশ্যই কোশ্চেনে যা চায় তাই যেন হয়। 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে আপনাদেরকে, যাতে আপনি মাথা খাটাই শুধুমাত্র এক্সাক্ট অ্যান্সারটাই লিখতে পারেন। এখন আপনি বলতে পারেন, স্যার আমি খুব চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই 100 ওয়ার্ড পাস করতে পারছি না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনারা প্রতিটা সেন্টেন্স আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন। ফর এক্সাম্পল, সাপোজ আপনি কোন একটা কোশ্চেন এর অ্যান্সার আপনি মাত্র 5 লাইন লিখতে পারলেন। এখন এটাকে কিভাবে আপনি রিচ করবেন? তখন এই 5 লাইনের প্রত্যেকটা লাইনের পরে আপনি ওই লাইনটাকে একটু ঘুরাই লিখবেন নিজের মতো করে, অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে। যদি অ্যাক্টিভে লিখেন একটা, পরেরটা প্যাসিভে লিখতে পারেন, পরেরটা আপনি ডিফারেন্ট সিনোনিম ইউজ করে লিখতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা সেন্টেন্স আপনি ভাঙতে পারেন, একটা সেন্টেন্সকে আপনি আরেকটু হেলদি করে 2-3 সেন্টেন্স বানাতে পারেন নিজের মতো করে, আরো ভেঙে আরো সহজ করে লিখলেন। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাইজ বাড়ানোর জন্য উল্টাপাল্টা কোনো কিছু লেখার দরকার নাই। আমাদেরকে খুব মানে এই জিনিসটা মাথায় রাখবেন। এটা কিন্তু শুধুমাত্র এই কোর্সের জন্য নয়, এটা সব কোর্সের জন্য আপনার কাজে লাগবে। আপনি আননেসেসারি কোনো কিছু লিখে কখনোই খাতা বাড়াবেন না। মার্কস কিন্তু 90% ক্ষেত্রে আপনার ডিডাক্ট হয় ওই জায়গায়। অনেক সময় হয়তো দেখা যায় যে কখনো কখনো এটা হয়তো মিস হয়ে যায়, কিন্তু তাই বলে এটা ভাববেন না যে আপনি পার পেয়ে গেলেন, একটা জায়গায় ঠিকই ধরা খাবেন। আননেসেসারি কোনো কিছু লিখবেন না। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে আমরা এই জিনিসটা একটু কষ্ট করে ফলো করি, সেটা হচ্ছে ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্স। আপনার সাইজ 150 ওয়ার্ড বানানোর জন্য আপনি উল্টাপাল্টা কোনো কিছু লিখেন না। দরকার হলে আপনি আপনার প্রতিটা সেন্টেন্স, ঠিক আছে, রিরাইট করেন। ধরেন আপনার 5টা সেন্টেন্স আছে, তাহলে 1, 2, 3, 4, 5 প্রতিটা সেন্টেন্সের সাথে একটা এক্সট্রা এক্সপ্লেনেটরি সেন্টেন্স দিয়ে দেন। মানে আগের সেন্টেন্সটাকে ব্যাখ্যা করেন পরের সেন্টেন্সে, অন্য সিনোনিম ইউজ করেন। এখন তো আপনার এটা তো আর লাইভ এক্সাম না যে আপনি ডিকশনারি ইউজ করতে পারবেন না, নেট ইউজ করতে পারবেন না। আপনি ওই সেন্টেন্সই অন্যভাবে লিখেন। সাপোজ লর্ড জিম সম্পর্কে একটা সেন্টেন্স উইকিপিডিয়াতে একরকম আছে, বের করেন কোর্স হিরোতে দেখেন আরেক রকম আছে। আবার গ্রেট সেভার্সে যান, ক্লিফস নোটে যান, এখানে দেখবেন আরেক রকম আছে। আমরা তখন ওই রকম সেন্টেন্সের পাশাপাশি নিচে আরেকটা সেন্টেন্স লিখে দেবো, তবে ওই কোশ্চেনের ফোকাস যেন ঠিক থাকে, বেশি দূরে যাওয়া যাবে না, ওই কোশ্চেনের সাথে অবশ্যই রিলেটেড হতে হবে।
ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্সেস। আননেসেসারি সেন্টেন্স লিখবেন না। আননেসেসারি সেন্টেন্স 15% মার্কস কিন্তু এটার সাথে। তাহলে দেখেন, গ্রামারের জন্য 15%, অ্যাপ্রোপ্রিয়েটনেস জন্য 15%, 30%, আর হচ্ছে আপনার রেফারেন্সের জন্য 50%, 80%। অ্যাটলিস্ট 20% আপনার নিজের, ওই পার্টটা হচ্ছে আপনার নিজের, বাকি 20% আপনার নিজের, ওটাকে আপনাকে একটু খেয়াল রাখবেন। আপনার কিন্তু দেয়া হচ্ছে সুযোগ। রেফারেন্স লিখবেন, রেফারেন্সে 50%, গ্রামার স্পেলিং ঠিক মতো থাকলে 15%, আননেসেসারি সেন্টেন্স না থাকলে 15%। এই হচ্ছে আমাদের গাইডলাইন আর কি। আচ্ছা, ওকে ফরহান, আপনি এখন জিটা একটু পড়েন। You may submit your answer in Microsoft Word document, PowerPoint slide, handwritten scanned images, or PDF files, full PDF files. আচ্ছা, আমরা কি কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি? আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড সফটওয়্যার, আপনি গুগল ডকস ইউজ করতে পারেন। ভেরি ভেরি ইউ আর ভেরি ওয়েলকাম, খুবই ভালো। মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করলেন, খুবই ভালো। আপনি যদি হাতে লিখে ছবি তোলেন, ইমেজ, ফটো তুললেন, তাও সাবমিট করতে পারবেন। পাওয়ার পয়েন্ট স্লাইডস, আপনি সেটাও সাবমিট করতে পারবেন। পাওয়ার পয়েন্ট স্লাইডস আপনি পিডিএফ এ দিতে পারেন, আপনি গুগল স্লাইডেও তৈরি করে দিতে পারেন। আপনি যদি চান পেইন্ট সফটওয়্যার আছে, ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে, সেগুলো দিয়েও কিন্তু আপনি স্লাইডস বানিয়ে আপনি আমাকে দিতে পারেন। হাতে যখন লিখবেন তখন অনেক খুবই ইজি ফ্রি ওয়ে ও সফটওয়্যার আছে, যেটা আপনাকে হাতে লেখা সে ইজিলি ছবি তুলে পিডিএফ বানিয়ে দিবে। আপনার এক্সট্রা কিছু করতে হবে না, আপনি শুধু সিকোয়েন্সটা বজায় রাখবেন। আমাদের কোশ্চেন অ্যান্সার লিখতে হবে 6টা। এখন এই 6টার জন্য আপনি প্রতিটাতে যে ধরেন গড়ে 3 থেকে 4 পেজ আমাদের লাগবে। মিনিমাম 3 পেজ করে, ম্যাক্সিমাম 4 পেজ, তার বেশি কিন্তু লাগার কথা না। আচ্ছা, মিনিমাম 2 পেজে যদি ধরি, মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 4 পেজ, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারের কিন্তু পেজ নাম্বারটা আপনি খেয়াল রাখবেন, সিকোয়েন্স যাতে আমার বুক খুঁজে পেতে সুবিধা হয়। ফর এক্সাম্পল, আপনি 3 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার লিখতেছেন, 3 নাম্বারের জন্য আপনি পেজ ইউজ করছেন 2টা, তাহলে আপনার পেজ নাম্বার হবে হচ্ছে, মেবি আমি একটা বুদ্ধি দিচ্ছি, আপনাকে এটাই করতে হবে তা না। পেজ নাম্বার আপনি দিলেন 3.1 পেজ নাম্বার, তার মানে আমি বুঝবো এটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার 1 নাম্বার পেজ। 3.2 মানে হচ্ছে 3 নাম্বার অ্যান্সারের 2 নাম্বার পেজ। আবার ধরেন আপনি 9 নাম্বার অ্যান্সারের হয়তো 4 পেজ লেগে গেছে, তাহলে 9.1 মানে হচ্ছে 9 নাম্বার অ্যান্সারের প্রথম পেজ, 9.2 9 নাম্বার অ্যান্সারের দ্বিতীয় পেজ। এটা একটা টেকনিক আপনারা ফলো করতে পারেন, তাহলে হারাবে না। যখন আপনি আপলোড করবেন গুগল ক্লাসরুমে, তখন আপনি সিকোয়েন্সটা অনুযায়ী আর কি আপলোড করে দিবেন। স্যার অনেক এটা কি সময় হ্যান্ডরাইটিং এর জন্য? এটা হচ্ছে হ্যান্ডরাইটিং এর জন্য, হ্যান্ডরিটেন যারা দিবেন তাদের জন্য। আর যারা টাইপ করবেন অবশ্যই পেজ নাম্বারটা দিয়ে দিবেন, পেজ নাম্বারটা দিবেন, নইলে কিন্তু খুঁজে পেতে কষ্ট হবে। আর হচ্ছে ওয়ার্ডে দেওয়ার চাইতে আমি প্রেফার করি আপনারা ওই ওয়ার্ডটা পিডিএফ এ কনভার্ট করে দিয়ে দেন। ওয়ার্ডে দেওয়ার চাইতে আপনি পিডিএফ এ কনভার্ট করে দেন। মাইক্রোসফট ওয়ার্ডে পিডিএফ কনভার্টার আছে। স্যার আমি যখন অড ফাইলটা পিডিএফ করি, সেটা মনে হয় আমি আসলে টেকনোলজিক্যালি অতটা ভালো আমার নলেজ নাই, তখন আমি দেখি স্যার পিডিএফ আমার কেটে আসে, অর্ধেক আসে অর্ধেক কেটে যায়। স্যার ইন দ্যাট কেস আমি কি করতে পারি? আপনি ওয়ার্ডটাও পাঠিয়ে দিবেন সাথে, ওকে স্যার, পিডিএফ ও সেভ থাকার পাঠাবো, জন্য। ওটাও পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যা যা লিখেছেন সবই পাঠাবেন। ওকে স্যার। এমনকি লাস্ট সেমিস্টারে আমার একজন স্টুডেন্ট, সে কি করছে, সে সে এত সাবধান ছিল যে সে আমাকে পুরো ওয়ার্ড টাইপ করে পাঠাইছে, ঠিক আছে? ওইটাকে সে আবার আমাকে মেইল করে পাঠাইছে গোটাটা। আবার সে ছবি তুলে আবার সে পাঠাইছে, আবার হচ্ছে পিডিএফ করেও পাঠাইছে। মানে ওয়াও, অনেক সিরিয়াস স্টুডেন্ট স্যার উনি। তাদের এত সাবধান হওয়ার দরকার নাই। আপনি শুধুমাত্র পিডিএফটা দেন আর হচ্ছে ওয়ার্ডটা দিয়ে দেন। আর হচ্ছে অবশ্যই তো আমি তো আপনাকে জানাবো যে ফুল অ্যান্সার চলে আসছে,
টেনশনে কিছু নাই। আর হচ্ছে অবশ্যই গুগল ক্লাসরুমে সবাইকে বলবেন সাবমিট করতে, তাহলে আর কখনো হারাবে না। মেইলে অনেক সময় স্প্যামে চলে যায়, অনেক সময় খুঁজে বের করতে সমস্যা হয়, অনেক সময় কনফিউজড হয়ে যাই। এবার আমরা সবাই গুগল ক্লাসরুমেই দিব। আর হচ্ছে ইউনিভার্সিটিতে গুগল ক্লাসরুমে ওরা দিতে বলছে, আমরা একটু চেষ্টা করবো গুগল ক্লাসরুমে। আমি হেল্প করবো, আপনাদের কোনো টেনশনের কারণ নেই, অলওয়েজ আছি। তবে এটা মাথায় রাখবেন যে আপনি যাই সাবমিট করবেন গুছায়ে, সেটা কেন একটু পরে আসছি। আচ্ছা, এবার অনেকক্ষণ তো, এখন আরেকজন বলেন, কে বলবেন? জান্নাতুল আছেন? জি স্যার জান- আছি। আজকে আপনার কোনো খবর নাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার ভালো। আচ্ছা, এই যে এইচ নাম্বারটা আপনি পড়েন। H bonus 3 marks is allotted for overall writing quality, compositions and organization skills. Bonus 2 marks is punctuality, one time submission. Total bonus mark equal 5. আচ্ছা, এটা হচ্ছে বোনাস মার্ক, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস মার্ক। এটা হচ্ছে আপনাকে কিভাবে বোনাস মার্কটা ডিস্ট্রিবিউট হলো। বোনাস 3 marks ইজ অ্যালোটেড ফর ওভারঅল রাইটিং কোয়ালিটি, আপনার লেখার মানের উপর, মানে আপনার লেখাটা কেমন, লেখার মানটা কেমন, মানে হচ্ছে এটাতে আপনি কেমন ভাষা ইউজ করলেন, ঠিক আছে, কতটা ম্যাচিউরড আপনার এটা, আপনি যে ফোর্থ ইয়ারে হিসেবে আপনার লেখার কোয়ালিটি ঠিক আছে কিনা। কম্পোজিশন এন্ড অর্গানাইজেশন স্কিলস, আপনি অ্যান্সার গুলো গোছানো কিনা নাকি এলোমেলো। যদি গোছানো থাকে, সুন্দর অর্গানাইজ থাকে, কম্পোজিশন ঠিক থাকে, কম্পোজিশন বলতে শুধুমাত্র স্ট্রাকচার না, এখানে হচ্ছে কোন সেন্টেন্সের উপর কোন সেন্টেন্স আসবে, অর্গানাইজেশন, এটাও গোছানো। আপনার অ্যান্সারটা যদি গোছানো হয় তাহলে কিন্তু আপনি বোনাস মার্ক পেয়ে যাবেন। বোনাস 2 আর 2 মার্কস হচ্ছে পাংচুয়ালিটি, অন টাইম। আপনাকে ওই 25 তারিখ, 25-এর মধ্যে যারা সাবমিট করবেন তারা ইজিলি এই 2 মার্কস পেয়ে যাবেন। মানে আপনারা যারা 25 তারিখের মধ্যে সাবমিট করবেন ঠিক মতো, তারা কিন্তু ইজিলি 2 মার্কস পেয়ে যাবেন। পাংচুয়ালিটির উপর 2 মার্কস, তাহলে 3 মার্কস হচ্ছে আপনার রাইটিং কোয়ালিটি, কম্পোজিশন, অর্গানাইজেশন, গুছিয়ে কতটুকু অ্যান্সার করলেন। শুধু তাই না, আপনি যে সাবমিট করলেন, আপলোড করলেন, আপনার অ্যান্সার গুলো গোছানো আছে কিনা। আমি যেমন আপনাদেরকে খুব ইজি একটা টেকনিক শিখিয়ে দিলাম, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন যারা হাতে লিখবেন। সেটা হচ্ছে নিচে পেজ নাম্বারে হচ্ছে আপনারা লিখতে পারেন 5.1। 5.1 মানে হচ্ছে আপনি 5 নাম্বার অ্যান্সারের প্রথম পেজ। 5.2 এটা একটা আছে। আবার আছে হচ্ছে 1 2 3 4, নর্মালি যেটা দেই, আপনারা ধরেন এই 6টা অ্যান্সার করতে গিয়ে আপনাদের হয়তো ম্যাক্সিমাম 24 পেজ লাগবে, 24-এর বেশি আমি আশা করতেছি না। তাহলে সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 এইভাবে 24 পর্যন্ত গেলে ওটা কিন্তু খুঁজে বের করতে কষ্ট। কিন্তু আপনি যদি এমন ভাবে পেজ নাম্বারটা দেন পয়েন্ট আকারে, তখন কিন্তু আমার খুঁজে বের করতে সুবিধা। অতএব যারা হাতে লিখবেন তারা এই টেকনিকটা ফলো করতে পারেন, যে পেজ নাম্বারে হচ্ছে আপনার কোয়েশ্চেন নাম্বার, পয়েন্ট, পেজ নাম্বার। 5 নাম্বার কোয়েশ্চেনের প্রথম পেজ 5.1, 5 নাম্বার কোয়েশ্চেনের 3 নাম্বার পেজ 5.3। এইভাবে দিলে আমারও সুবিধা, আপনার জন্য খুঁজে বের করতে সুবিধা, গুছিয়ে সাবমিট করবেন। ওয়ার্ডে তো গোছানোই থাকে, পিডিএফটাও দেখবেন যেন গোছানো থাকে, পেজ পেজ 1 পেজ 2 এভাবে যেন সিকোয়েন্স আকারে আসে, সবগুলো অ্যান্সার যেন আসে, কোনোটা যেন মিসিং না হয়। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এইটা শিওর করবেন যে সাবমিট করার পর যেন আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে ফোন দিবেন দরকার হলে, যে আপনি আপনি আমি সাথে সাথে ওটা চেক করে দেবো। আপনি ফোন দিলে আমি সাথে সাথে অ্যান্সারটা চেক করে আপনাকে বলবো হ্যাঁ আই গট ইট, আমি পেয়েছি। আচ্ছা, লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন আমাদের অগস্টের 25 তারিখ। 25 তারিখ হচ্ছে আমরা সব অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলবো। অতএব আমাদের হাতে অলমোস্ট 2 উইকস, 2 সপ্তাহ সময় আছে। আজকে হচ্ছে 12 তারিখ, অগস্টের 25 তারিখ একদম রাত 11টা 59 পর্যন্ত আমাদের টাইম আছে, মানে একদম, তার মানে একদম ফুল আমাদের 2 উইকস আছে, 14 দিন। ঠিক আছে, অতএব এটা সম্ভব আমাদের জন্য। আপনাদের অন্য সবকিছু বিবেচনা করে, অন্য সব কোর্স লোড, অন্য সবকিছু রিয়েলিটি সবকিছু বিবেচনা করে আপনাদেরকে একটু বেশি সময় দেওয়া হচ্ছে এই সিচুয়েশনে, যাতে আপনারা সবকিছু ম্যানেজ করতে পারেন। তাহলে আমাদের একদম
দেখবেন। স্যার বেশি সময় দেওয়া মানে বেশি এক্সপেকটেশন রাখা। এখন কি করবো, এখন এই ক্ষেত্রে এই সিচুয়েশনে এসে আর কি করতে হয়, আমরা এখন আমাদের যদি না দেখি তাহলে কেমনে কি। আচ্ছা যাই হোক, আমি আবার একটু রিপিট করছি শুধুমাত্র ইম্পর্টেন্ট পার্টটা। আবার চলে গেল। আচ্ছা, আমরা তাহলে ইনস্ট্রাকশনটা আমি একদম খুব সংক্ষেপে রিভিউ করি। নাম্বার এ, 6 from 10 কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেন আছে, এর মধ্যে থেকে আপনি 6টা অ্যান্সার করবেন। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 5 মার্কস, প্রতিটা মার্কস হচ্ছে 5, টোটাল 30 লেখার জন্য, আর বাকি 5 হচ্ছে বোনাস। ডেসক্রিপটিভ অ্যান্সার শুড কন্টেইন মিনিমাম 200 ওয়ার্ড, ম্যাক্সিমাম 200 ওয়ার্ড, 200 থেকে 200। আর যদি পাওয়ারপয়েন্ট স্লাইড করেন, পাওয়ারপয়েন্ট স্লাইড বললাম যে আপনার ইচ্ছা, কারণ আমাদের যে 10টা কোশ্চেন আছে আপনি চাইলে 10টাই কিন্তু পাওয়ারপয়েন্ট স্লাইড বা গুগল স্লাইড করে জমা দিতে পারেন, আপনার যেটা মনে হয়। আপনার যদি মনে হয় আমার হাতে লেখা অ্যান্সারের চাইতে, আমার টাইপ করা অ্যান্সারের চাইতে আমি যদি পাওয়ারপয়েন্ট স্লাইড বা গুগল স্লাইড করে যদি সাবমিট করি সেটা বেশি সুন্দর হয়, অথবা ইলাস্ট্রেটরে করি, আপনার যদি তাও মনে হয় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপ টু ইউ, কোনো সমস্যা নেই। আপনি মিনিমাম 10 স্লাইডস টু ম্যাক্সিমাম 20 স্লাইডস। আচ্ছা, এরপর স্পেলিং এন্ড গ্রামার ভুল করা যাবে না, সিলি স্পেলিং এন্ড গ্রামারের জন্য 15% মার্কস। এরপরে যেটা নাম্বার ই সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নেবেন, সবগুলো ওয়েবসাইটের নাম আপনার অ্যান্সারে থাকতে হবে। যতগুলো ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন নেবেন সবগুলো ইনফরমেশন কিন্তু আপনার থাকতে হবে, মাস্ট। আবারও বলছি, সাপোজ আপনি কোনো একটা প্যারাগ্রাফের 10 লাইন আছে, প্রথম লাইনটা আপনি উইকিপিডিয়া থেকে নিছেন, তাহলে সেন্টেন্স লিখে ব্র্যাকেটে উইকিপিডিয়া, তারপরে ওই এক লাইন আপনি হয়তো 2-3 লাইনে নিজের মতো করে ব্যাখ্যা করলেন, যেটা নিজের মতো ব্যাখ্যা করবেন ওটাতে দেওয়ার দরকার নাই কোনো রেফারেন্স। এরপরে 5 নম্বর সেন্টেন্সে গিয়ে আপনি হয়তো ধরেন ই নোটস থেকে কোনো একটা লাইন, একটা লাইনে ই নোটসে এক লাইন ছিল, আপনি সেটা ভেঙে 5 লাইন করছেন, তখন আপনি ওই 5 লাইনের শেষে কিন্তু আপনার সোর্স দিয়ে দিতে হবে ই নোটস। এরপরে ওটার ব্যাখ্যা আপনি নিজের মতো 2 লাইন লিখলেন, ওইখানে রেফারেন্স দেওয়ার দরকার নেই। এইভাবে আপনার প্রতিটা সেন্টেন্সে আপনি হুবহু ওয়েবসাইট থেকে নেন বা হুবহু আর্টিকেল থেকে নেন, অথবা কোন একটা লাইনের উপর বেস করে নিজের লাইন পড়ে নিজের মতো করে ব্যাখ্যা করে লিখলেন, তাহলে কিন্তু অবশ্যই সোর্স দিতে হবে। রেফারেন্সে 15% মার্কস। মানে কি, এর মানে হচ্ছে আমি এক্সপেক্টই করছি যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে কপি করবেন, তবে সেটা যেন 15% এর বেশি না হয়। 15% হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা কপি করতে পারবেন বা রিফ্রেশ করতে পারবেন, প্যারাফ্রেজ করতে পারবেন। বাকি 50% হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, ওই পার্টটা কিন্তু আপনার নিজের, মানে অ্যাটলিস্ট 50% আপনাকে অপিনিয়ন দিতে হবে। আবার আপনার যদি এমন কোনো ক্ষেত্রে, আমি পরের কোয়েশ্চেন গুলো যখন আসবো তখন আমি এটা আরো ক্লিয়ার হবে। বলেন, হ্যাঁ বলেন। আমার লেখাটার পরে কি কিছু লিখতে হবে? আমি নিজে থেকে দেখি। হ্যাঁ, আমি নিজে থেকে লিখবো। আমি নিজে থেকে তারপরে থেকে আচ্ছা, আপনি একটু কষ্ট করে মানে টেক্সট করেন, এখানে দেখেন মিটে দেখেন টেক্সট করার সিস্টেম আছে, আপনার হয়তো মাইকে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, আপনি টেক্সট করেন, আমি টেক্সটে অ্যান্সার দিচ্ছি। যদি মানে প্রবলেম হয় তাহলে টেক্সট করবেন, এখানে টেক্সট করার সিস্টেম আছে তো। কথাটা বুঝতে পারিনি, আচ্ছা যাই হোক, পরে আবার আলোচনা করি। আচ্ছা, রেফারেন্স দিতে হবে। এরপরে হচ্ছে মেইন ফোকাস, আননেসেসারি কোনো সেন্টেন্স লেখা যাবে না, কোশ্চেন যা চাবে তাই লিখতে হবে। আননেসেসারি সেন্টেন্স লিখলে 15% মার্কস পর্যন্ত মাইনাস হবে, মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ভাবে জমা দিতে পারি, ওটাও আলোচনা করে ফেলেছি। আচ্ছা, নাম্বার 8, বোনাস 3 মার্কস হচ্ছে গোছানো অ্যান্সার, রাইটিং কোয়ালিটি, কম্পোজিশন এন্ড অর্গানাইজেশন স্কিলস। আর বোনাস 2 হচ্ছে ফর পাংচুয়ালিটি, অন টাইম সাবমিশন। 25 তারিখের মধ্যে সাবমিট করলে ঠিক মতো আপনি 2 মার্কস পেয়ে যাবেন বোনাস। এখন আমরা আসি হচ্ছে আমাদের কোশ্চেনের বেলায়, আমি কোশ্চেন গুলো হচ্ছে একটু হালকা বলবো,
কোয়েশ্চেন গুলো যদি কোনোটা বুঝতে সমস্যা ওগুলো আমরা ব্যাখ্যা করব। আর একই সাথে এখানে আমি অপিনিয়ন ফ্যাক্টস গুলো নিয়ে একটু আলোচনা করব। নাম্বার 1, আইডেন্টিফাই 5 significant points to establish J.B. Shaw as the second greatest dramatist of English literature. Justify the points with sufficient explanation. এই কোশ্চেনটা দেখেন, আমাদের 5টা পয়েন্ট উল্লেখ করতে হবে যাতে আমরা জে.বি. শকে, জর্জ বার্নার্ড শকে সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট, শেক্সপিয়ারের পরে সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলতে পারি। সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি যদি ডক্টর আশা রায়ের আর্টিকেলের প্রথম দিকটা পড়েন, স্পেশালি ফার্স্ট এন্ড সেকেন্ড পেজ, তাহলে কিন্তু আপনারা এই অ্যান্সারটা প্রায় অনেকখানি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের ওই রেফারেন্স লিখতে হবে ডক্টর আশা রায়। আবার আপনি মিনোরো মরিওকার যে থিসিস, ওখান থেকেও আপনি ইনফরমেশন পাবেন না। মানে আপনার হচ্ছে নেটে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, উইকিপিডিয়া বা আপনি ক্লিপস নোটে যাওয়ার কোনো দরকার নাই। আপনি যে আর্টিকেল দুটো দিলাম, এই দুটো আর্টিকেলেই সব অ্যান্সার পাবেন। মরিওকাতেও পাবেন, প্রথম 2-3টা চ্যাপ্টারে দেখবেন শহ সম্পর্কে লেখা আছে, জর্জ বার্নার্ড শহ সম্পর্কে। ডক্টর আশা রায়, স্পেশালি ডক্টর আশা রায় হচ্ছে এই অ্যান্সার পেয়ে যাবেন, এই আর্টিকেলেই আপনি এই অ্যান্সারটা পেয়ে যাবেন। 5টা পয়েন্ট আমরা পাবো হচ্ছে ডক্টর আশা রায় থেকে। ডক্টর আশা রায় থেকে আমরা 5টা পয়েন্ট নিলাম, অথবা আপনি 3টা ডক্টর আশা রায় থেকে নিলেন, 2টা মিনোরু মরিওকা থেকে নিলেন। 5 সেন্টেন্স, ওগুলো হচ্ছে পয়েন্ট। এরপরে বাকিটা আপনাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে। তার মানে প্রতিটা পয়েন্টের পরে আপনি 2 লাইন করে নিজেকে ব্যাখ্যা করতে হবে, যেটার মানে কি বুঝলেন আপনি। মানে হচ্ছে এই ক্ষেত্রে আপনার, আমরা বলতে পারি 60% হচ্ছে আপনার নিজের ব্যাখ্যা, আর 40% হচ্ছে ওই আর্টিকেল থেকে আপনাকে ইনফরমেশন নিতে হবে। ইনফরমেশন মানে এখানে যদি আমি 5 পয়েন্ট বলি, মোটামুটি হিসাব করলে এমন দাঁড়ায় যে 40% হচ্ছে আপনি ওই আর্টিকেল গুলো থেকে নেবেন, হুবহু নেন বা একটু ঘোরায় লিখেন, আর নিজের ব্যাখ্যা হচ্ছে 60%। সোর্স আপনি ডক্টর আশা রায় পাবেন হচ্ছে মিনোরু মরিওকা। এরপর নাম্বার 2, জাস্টিফাই ম্যান এন্ড সুপারম্যান অ্যাজ এ সাকসেসফুল কমেডি। ম্যান এন্ড সুপারম্যান কিভাবে এটাকে আমরা কমেডি বলতে পারি, বাই ইলাস্ট্রেটিং ইটস 3 প্রাইম সোর্সেস অফ অ্যামিউজমেন্ট এন্ড লাফটার। আমরা বলছি ম্যান এন্ড সুপারম্যান কমেডি, কিভাবে সেটা কমেডি? কমেডির উৎস কোথায়, কমেডির সোর্স কোথায়? এটা আপনারা ইয়েতে, বিশেষ করে মরিওকার যে আর্টিকেল সেখানে পাবেন। কোন একটা চ্যাপ্টারে দেখবেন কমেডি, ম্যান এন্ড সুপারম্যান এজ এ কমেডি, ওখানে দেখবেন খুব সুন্দর করে লেখা আছে। ওখানে বেশ কয়েকটা সোর্স আছে যে ম্যান এন্ড সুপারম্যানের এই জিনিসের কারণে আমরা খুব মজা পাই, খুব আনন্দ পাই। ম্যান এন্ড সুপারম্যান ফর দিস কোয়ালিটি উই সে ইট ইজ আ সাকসেসফুল কমেডি। আপনাকে ওই পয়েন্ট গুলো নিয়ে আসতে হবে। আপনি মরিওকা থেকে আনতে পারেন, ডক্টর আশা রায়তেও আছে। এই ক্ষেত্রে দেখেন, আপনি 30% হচ্ছে রেফারেন্স, বাকি 70% কিন্তু আপনার ব্যাখ্যা। এক্ষেত্রে হচ্ছে মাত্র 3টা আমরা এখানে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা হুবহু কোন একটা সোর্স থেকে নিব। 30%। স্যার কমেডির ডেফিনেশনও কি দিব? কমেডি ডেফিনেশন এই ক্ষেত্রে ধরেন মার্কস এর উপরে আমরা কমেডি ডেফিনেশন কখন দেই, যখন সেটা চাওয়া হয়। হ্যাঁ, ব্রড কোশ্চেনের ক্ষেত্রে। এটা কিন্তু ব্রড কোশ্চেন আমাদের না, ঠিক আছে? এক্ষেত্রে আপনি যদি কমেডির যদি ডেফিনেশন দেন, সেক্ষেত্রে আপনাকে ছোট করে দিতে হবে, কমেডির ডেফিনেশনটা ছোট করে দিতে হবে, 1 লাইনের বেশি যেন না হয়, ঠিক আছে? ওকে স্যার। দিলে ভালো, কারণ এই যে এটা তো রিলেটেড, তাই না? এটাকে আমরা কমেডি কখন বলি, সেটার আপনি ডেফিনেশনটা দিলেন। ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন যেটা যেন সহজ হয়, কঠিন ডেফিনেশন যেন না লিখেন। আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো, আপনার অ্যাসাইনমেন্টের একটা সেন্টেন্স যেন কঠিন না হয়। এটা কিন্তু মানে একটা ধরা খাওয়ার চান্স। যখনই আমরা দেখবো কোন একটা স্টুডেন্টের একটা সেন্টেন্স খুব কঠিন, সে কঠিন সেন্টেন্স, কঠিন গ্রামার ইউজ করছে, তখন কিন্তু এটা ইজিলি ধরা পড়ে যায়, চোখে পড়ে যায়, আরে পুরো খাতার অন্য লাইনের সাথে তো এই লাইন তো সামঞ্জস্যপূর্ণ না, নিশ্চয়ই এটা কপি করছে। ওটা আমরা নেটে সার্চ দিই, ঠিকই চলে আসে ধরা। পরে দেখা যায় যে ওইটার সাথে সাথে অন্য পুরোটাও চলে আসে। অতএব সাবধান থাকবেন, ঠিক আছে? কপি করার সময় যেন হুবহু ওইটাই না রাখেন, একটু চেঞ্জ করে, সিনোনিম চেঞ্জ করে নিজের মতো করে ব্যাখ্যা করে লিখলেন।
ওকে স্যার স্যার যখন আমি কোনো একটা কোড নিব সেটা তো আমি ইনভার্টেড কমার মধ্যে রাখবো আর যখন কোনো নাম লিখবো সেটা ইটালিক ফর্মে রাখবো তাই তো? ইটালিক ফর্মে না, 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 ইটালিক ফর্মের নাম না। নাম শুধুমাত্র আমাদের বইটা, যেমন ম্যান এন্ড সুপারম্যান যখন লিখবেন, এই যে ম্যান এন্ড সুপারম্যান যখন লিখবেন শুধুমাত্র এইটা ইটালিসাইজ হবে, আর কোনো কিছু ইটালিসাইজ হবে না। ওকে স্যার। আর হচ্ছে ওকে কোটেশন যখন লিখবেন তখন হুবহু মুখস্থ যদি লিখেন হুবহু অ্যাজ ইট ইজ তুলে দেন, তাহলে ওটা quotation। তবে আমরা এই লেভেলে না ইনভার্টেড কমা কোটেশন মার্ক পছন্দ করি না। আপনি হচ্ছে ওইটাই নিজের মতো করে ব্যাখ্যা করে লিখবেন, ওকে স্যার। নিজের মতো করে লিখবেন, হুবহু দিবেন না। আন্ডারলাইনের প্রয়োজন নাই না? হাতে লিখলে আন্ডারলাইন করবেন, শুধুমাত্র ম্যান এন্ড সুপারম্যান, লর্ড জিম, এই দুইটা, আর কিছু না। ওকে স্যার, রাইটারের নাম টাম কিছুই আমার কোনো কিছু করতে হবে না, না, শুধু না, না, বই না, ইটালিক ফর্মে লিখবো। শুধুমাত্র বইয়ের নাম। যেমন এখানে নাটকের নাম ম্যান এন্ড সুপারম্যান, এটা হবে ইটালিক্স টাইপ করলে, হাতে লিখলে আন্ডারলাইন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এটা নিয়ে আমার আর কিছু না, আর কিছু না, আর কোনো কিছু না, শুধুমাত্র নাটকের নাম ম্যান এন্ড সুপারম্যান, এটা আপনি টাইপ করলে ইটালিসাইজ, হাতে লিখলে আন্ডারলাইন। লর্ড জিম নভেলের নাম, হাতে লিখলে আন্ডারলাইন, টাইপ করলে ইটালিসাইজ, আর কোনো কিচ্ছু না। আর আপনার চেষ্টা করবেন যত কোটেশন কম ইউজ করা যায়। কোটেশন আপনি নিজের মতো করে প্যারাফ্রেজ করে লিখবেন, নিজের মতো করে। আচ্ছা, তাহলে নাম্বার 1 এ কিন্তু আমাদের 60% ক্রিয়েটিভিটি ছিল, নাম্বার 2 তে এসে এটা কিন্তু 70%, কিন্তু তারপরে 30% কিন্তু রেফারেন্স এখানে জরুরি। নাম্বার 3, ডেলিনিয়েট মানে হচ্ছে ব্যাখ্যা করা, এক্সপ্লেইন করা। ইলাস্ট্রেট, ডিসক্রাইব, এক্সপ্লেইন, এক্সপ্লিকেট, ডেলিনিয়েট, এগুলো সব সিনোনিম। Delineate how Shaw propagated his theory of life force in Man and Superman. আমাদের লেকচার 3 সম্ভবত আছে, লেকচার 3 লাইফ ফোর্সের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি পড়েন, সবচেয়ে ইজি আপনাদের জন্য হচ্ছে ডক্টর আশা রায়। ডক্টর আশা রায় এই ক্ষেত্রে আপনি পাবেন। এই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটির জায়গা আছে। মাত্র 20% আপনার রেফারেন্স আমি এখানে এক্সপেক্ট করছি, বাকি 80%ই আপনার ক্রিয়েটিভিটি। আপনি এখানে দেখাবেন কোন ক্যারেক্টারের মধ্যে আমরা, কোন কোন ক্যারেক্টারের মধ্যে আমরা লাইফ ফোর্স পাচ্ছি, এটা আপনি নিজের মতো করে ব্যাখ্যা করবেন। ওই ক্যারেক্টার সম্পর্কে একটু লিখলেন, লাইফ ফোর্স সম্পর্কে লিখলেন, ঠিক আছে, সব ফিলোসফি সম্পর্কে অল্প করে লিখলেন। হু who embodies life force in Man and Superman and how? স্যার, ইজ ইট অ্যান? এটা আপনি দেখবেন, এটা আমাদের আর্টিকেল গুলো ফলো করবেন, দেখবেন আর্টিকেল 3 দেখবেন, ডক্টর আশা রায়টা ভালো করে যদি আপনারা স্টাডি করেন তাহলে পেয়ে যাবেন। নাম্বার 3, এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটির সুযোগ বেশি, 80% পর্যন্ত আপনি নিজের ক্রিয়েটিভ, আর বাকি 20% হচ্ছে রেফারেন্স আমি আপনাদের সাজেস্ট করবো ডক্টর আশা রায়টা ফলো করবেন। মরিওকা নিতে পারেন, মরিওকার চেয়ে ডক্টর আশা রায়টা সহজ। এরপর নাম্বার 4, ইলাস্ট্রেট শোজ নোশন অফ সুপারম্যান। এখন সুপারম্যানে কিন্তু ওই আপনাদের ওয়েড ব্র্যাডফোর্ডের যে আর্টিকেলটা দেওয়া হয়েছে ওটা আপনার জন্য সহজ হবে। লেকচার 4, যেটা লেকচার 4 এ আমরা সুপারম্যান নিয়ে আলোচনা করেছিলাম, লেকচার 4 না লেকচার 3, এটা দেখে নেবেন। সুপারম্যান, সেক্ষেত্রে ওয়েড ব্র্যাডফোর্ডের যে আর্টিকেলটা ওটা আপনাদের জন্য ইজি হবে। ওয়েড ব্র্যাডফোর্ড থেকে আপনি সুপারম্যানের আইডিয়া নেবেন। আর হচ্ছে মিনোরু মরিওকা তো দেখবেন সুপারম্যান নিয়ে চ্যাপ্টার আছে, ওটা পড়ে নিজের মতো করে লিখবেন। এক্ষেত্রেও আপনার ক্রিয়েটিভিটির যথেষ্ট সুযোগ আছে, এক্ষেত্রেও কিন্তু ক্রিয়েটিভিটির যথেষ্ট সুযোগ আছে। নাম্বার 3 আর নাম্বার 4 এই দুইটাতেই আপনারা ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করার সুযোগ আছে 80% পর্যন্ত। অ্যাটলিস্ট 20% আমি এক্সপেক্ট করছি আপনারা রেফারেন্স ইউজ করবেন। রেফারেন্স কারটা দিতে পারেন, ওয়েড ব্র্যাডফোর্ডের আর্টিকেল, ওয়েড ব্র্যাডফোর্ড, আর হচ্ছে আমাদের মিনোরু মরিওকা। সুপারম্যানের জন্য আমরা শুধুমাত্র ওয়েড ব্র্যাডফোর্ডটা একটু পড়ছি। আচ্ছা, নাম্বার 5 এটা হচ্ছে আমাদের যে 5 নাম্বার লেকচারে আমরা আলোচনা করেছিলাম লাস্ট। এক্সপ্লিকেট মানে হচ্ছে এক্সপ্লেইন, ডিসক্রাইব, ডিসকাস। এক্সপ্লিকেট JB Shaw's realism throughout his characterization of Man and Superman. ম্যান এন্ড সুপারম্যান এই নাটকে জর্জ বার্নার্ড শর যে রিয়েলিজম,
রিয়েলিজম নিয়ে আমরা পেয়েছি। এটা নিয়ে কথা, এটা আমরা পড়েছিলাম মিনোরু মরিওকার আর্টিকেল থেকে, ওখান থেকে আপনারা নিতে পারেন। হু রিপ্রেজেন্টেড দ্য ফিলিস্তিন? আমাদের এই নাটকে ফিলিস্তিন কারা কারা? ফিলিস্তিন মানে হচ্ছে যারা মুখ বুঝে সবকিছু সহ্য করে, যাদের কখনো কোনো সমস্যা থাকে না, তারা কোনো প্রতিবাদ করে না, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ পারফেক্ট। আইডিয়ালিস্ট, কারা কারা আইডিয়ালিস্ট? মানে সরি, আইডিয়ালিস্ট, এটা নিয়ে একটা টেবিল ছিল, সেটা কি দিব? না 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 না, আপনি লিখবেন হচ্ছে, অ্যান্সার আকারে। আপনি চাইলে নিজের মতো করে প্রেজেন্টেশন দিতে পারেন। ওইটা স্যার, যখন প্রেজেন্ট স্লাইড ইউজ করব তখন না তো না না না, ওই টেবিলটা পারফেক্ট না, আপনাকে ওটাকে একটু পারফেক্ট করে নিতে হবে আর কি। ওটা ধরেন ওইটা আপনাদের যে টেবিলটা দেওয়া আছে ওটা কিন্তু 100% পারফেক্ট টেবিল না, ওটা যে জাস্ট আপনাদের একটা হালকা একটা আইডিয়া দেওয়ার জন্য। মিনোরু মরিওকার যে আর্টিকেলটা, ওখানে দেখবেন সহজ রিয়েলিজম নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের প্রথম 2-3 পেজের মধ্যেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তবে সাবধান থাকতে হবে, ফিলিস্তিন আইডিয়ালিস্ট এন্ড রিয়েলিস্ট ইন অ্যাক্ট 1, 2 and 4। আমরা কিন্তু অ্যাক্ট 3 তে অতটা গুরুত্ব দেওয়ার সময় পাইনি। অ্যাক্ট 3 এটা এমন একটা অ্যাক্ট, এটা আলাদা একটা নাটকের মর্যাদা পেতে পারে। অনেক জায়গায় অ্যাক্ট 3 শুধুমাত্র 3টা আলাদা প্লে করা হয়, ওটা হচ্ছে আর একটু ডিটেইলে পড়তে হয়, হাই লেভেলের, তো ওটা আমরা এখন আমাদের সিলেবাসে কভার করতে পারিনি। আমরা শুধুমাত্র অ্যাক্ট 2 and 4, 1 to 4 এই তিনটা কভার করেছে। আমরা শুধুমাত্র আমাদের সব অ্যান্সার 1, 2 and 4 এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। অ্যাক্ট 3টা আমরা আমাদের সিলেবাসে আমরা আনতে পারিনি। অ্যাক্ট 3 যদি আনতে চাই, এটাতে জন্যই হাফ সেমিস্টার দিতে হবে অ্যাক্ট 3 এর জন্য। আমরা রিয়েলিজম শুধুমাত্র অ্যাক্ট 1, 2 and 4 এই তিনটা অ্যাক্টের জন্য আমরা দেখব। এই 5 নম্বরে আমাদের কিন্তু ক্রিয়েটিভিটি খাটানোর সুযোগ খুব কম। এটাতে বেশিরভাগই ইনফরমেশন আপনি ডক্টর আশা রাই, মরিওকা, এই দুইজন, বিশেষ করে মরিওকা, মিনোরু মরিওকার যে আর্টিকেল সহজ রিয়েলিজম, ওখান থেকে পাবেন। 50% আপনাকে দিতেই হবে ওখান থেকে, রেফারেন্স ওই মরিওকা থেকে আসবে, আর বাকি 50% হচ্ছে নিজের মতো করে। যেমন আপনি কোন একটা ক্যারেক্টারকে ফিলিস্তিন বললেন, কেন বললেন? কোন একটা ক্যারেক্টারকে রিয়েলিস্ট বললেন, কেন বললেন? এটা আপনি ব্যাখ্যা করবেন। Number 6, question number 6. Identify and explain two major reasons for regarding Joseph Conrad as the forerunner of the modern English novels. আচ্ছা, এটা আপনি পাবেন হচ্ছে আমাদের যে লেকচার 6 আপনারা পাবেন। জোসেফ কনরাডকে কেন আমরা বলছি মডার্ন ফোররানার, পথিকৃৎ অফ মডার্ন ইংলিশ নভেলস? মডার্ন ইংলিশ নভেল লেখার ক্ষেত্রে উনি হচ্ছেন প্রথম একজন। কেন বলছে এটা আপনারা পাবেন হচ্ছে ওই আমাদের ওই স্লাইডেই আছে, লেকচার 6 এর স্লাইডে। এটা আমরা নিয়েছি বিভিন্ন ওয়েবসাইট থেকে, ঠিক আছে? এটা আপনারা একটু খুঁজে নেবেন যে কেন কেন বলছি। এই ক্ষেত্রে আপনার 50-50, নাম্বার 6 এর ক্ষেত্রেও আপনার ক্রিয়েটিভিটির সুযোগ হচ্ছে 50%, বাকি 50 হচ্ছে আপনাকে রেফারেন্স নিতে হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লু দিচ্ছি, দুইটা মেজর রিজন আমাদের আছে হচ্ছে তার টু রাইটিং স্টাইল। আমরা আলোচনা করেছিলাম নাম্বার 1 এমবেডেড ন্যারেটিভ মানে কি, আর হচ্ছে স্ক্রাবলিং অফ ক্রোনোলজি। এমবেডেড ন্যারেটিভ, স্টোরি উইদিন স্টোরি, যখন একজন ক্যারেক্টার, one character is the narrator of the story instead of the novelist. এখানে স্পিকার যে থাকে সেটা রাইটার না, ওই নভেলের একটা ক্যারেক্টারই সেই গল্পটা বলতে থাকে। এটাকে আমরা এমবেডেড ন্যারেটিভ বলি, সেকেন্ডারি ন্যারেটিভ বলি, ইন্টারমিডিয়েট ন্যারেটিভও বলা হয় এটাকে। আর যখন টাইম স্প্যান, অতীত বর্তমান ভবিষ্যৎ সিরিয়ালি না আসে, ওটাকে এলোমেলো করে দেওয়া হয়। শুরু হচ্ছে ভবিষ্যৎ দিয়ে, তারপর অতীতে যাওয়া হচ্ছে, আবার বর্তমানে আসছে। কখন অতীতে যাচ্ছে কখন বর্তমানে যাচ্ছে এটা ট্র্যাক রাখা কঠিন, এটার খেয়াল রাখাটা একটু জটিল, কিন্তু কাহিনী বোঝার জন্য এটা জরুরি। তাহলে এই যে অতীত বর্তমান ভবিষ্যৎকে এলোমেলো করে দেয়া, স্ক্রাম্বলিং অফ ক্রোনোলজি, এমবেডেড ন্যারেটিভ,
এই যে টেকনিক গুলো, এগুলো হচ্ছে মডার্ন টেকনিক। এই দুইটা টেকনিক ফলো করার জন্যই আমরা জোসেফ কনরাডকে বলি ফোররানার অফ দ্য মডার্ন ইংলিশ নভেল। সেটা আপনারা ওই লেকচার 6টা ফলো করলে পাবেন অ্যান্সার। এই ক্ষেত্রে আপনার 50% ক্রিয়েটিভিটির চান্স আছে, নট মোর দেন দ্যাট। বাকি 50% আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে এই এমবেডেড ন্যারেটিভ কাকে বলে, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজির ব্যাখ্যা কি, এটা নিজেদের নিতে হবে। এটা একটু টেকনিক্যাল কোয়েশ্চেন। এখানে কিছু লিটারারি টার্মস আপনারা পাবেন, যেমন এমবেডেড ন্যারেটিভ, এটা একটা লিটারারি টার্মস। কাকে কি এমবেডেড ন্যারেটিভ মানে কি? আপনারা যখন ওয়েবসাইটে যাবেন, গুগলে যদি সার্চ দেন এমবেডেড ন্যারেটিভ, গুগলে সার্চ দিলে আপনি বেশ ভালো ভালো কিছু সোর্স পেয়ে যাবেন। এই যে দেখেন কি সুন্দর করে চলে আসছে, স্টোরি উইদিন স্টোরি। উইকিপিডিয়াতে খুব চমৎকার করে দেয়া আছে, এটাও পড়ে নিতে পারেন যে স্টোরি কিছু আছে। হ্যাঁ, তারপর ওই লিটারারি টার্মস, ডিকশনারি অফ লিটারারি টার্মস, আমাদের ক্যাথলিন মর্নারের যে বইটা আপনাদের সবারই আছে না, ডিকশনারি অফ লিটারারি টার্মস বইটা, ইয়েস স্যার। ওই বইটাতে দেখবেন এমবেডেড ন্যারেটিভ মানে কি লেখা আছে, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি, এগুলো আপনারা পাবেন। আবার কার্ডনের বই, কার্ডনের যে বইটা, এটা যদি থাকে ওইটাতেও পাবেন। আচ্ছা, নাম্বার 6 এ তাহলে আমরা বললাম 50% রেফারেন্স আসবে, 50% অরিজিনালিটি অ্যাটলিস্ট। এখন আপনাদেরকে এটাই বলছি, তার মানে এটাই কিন্তু 100% ঠিক তা না। অনেক সময় দেখা যায় যে আপনার রাইটিং স্টাইলের উপর ভিত্তি করে কিন্তু জিনিসপত্র একটু চেঞ্জ হয়। মানে আলটিমেটলি ইটস এভরিথিং ডিপেন্ডস অন ইউ। আপনি সবকিছু আর কি করতে পারেন। নাম্বার 7, ইন পোর্ট্রেইং দ্য ক্যারেক্টার জিম, জিম ক্যারেক্টারটা যখন আমরা পড়েছি, হুইচ অ্যাপ্রোচ ওয়াজ ইউটিলাইজড বাই কনরাড, জিমকে উনি কিভাবে পোর্ট্রে করলেন, জিমকে আমরা কিভাবে পাচ্ছি, এটা লেকচার 7, লেকচার 7 আমরা পাই। লেকচার 7টা যদি ফলো করেন তাহলে কিন্তু জিমের ক্যারেক্টার সম্পর্কে জানতে পারেন, জিমের ক্যারেক্টারটা কোন টেকনিক ফলো করে উনি পোর্ট্রে করেছেন। এটা আমরা জংউই থেকে পাবো, আবার উইকিপিডিয়া থেকে পাবো, কোর্স হিরো যে ওয়েবসাইটটা দেখালাম ওখানেও পাবেন। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের যে আর্টিকেল গুলো দেয়া আছে, ওই আর্টিকেল থেকে পাবেন। ইন পোর্ট্রেইং দ্য ক্যারেক্টার জিম, জিমের ক্যারেক্টার পোর্ট্রে করার জন্য কোন অ্যাপ্রোচ ওয়াজ ইউটিলাইজড। এই সেন্টেন্সটা হচ্ছে আপনার ইনফরমেশন বেসড, এখানে আপনি ক্রিয়েটিভিটি ইউজ করার সুযোগ নাই। এখানে অ্যাপ্রোচের কথা যেহেতু বলা হচ্ছে, এটা হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন। এক্সপ্লেইন দ্য কমপ্লেক্সিটিস ইন জিমস ক্যারেক্টারাইজেশন, এটা আপনি লেকচার 7এই সুন্দর করে সবকিছু ব্যাখ্যা করা আছে, আপনারা ওইটা ফলো করলে পাবেন। এই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটির সুযোগটা একটু বেশি। ক্যারেক্টার অ্যানালিসিস তো মানে কিভাবে জিমের ক্যারেক্টারের জটিলতাগুলো উল্লেখ করা আছে, জিমের ক্যারেক্টারটা একটু জটিল, কেন কিভাবে জটিল এটা নিজের মতো করে ব্যাখ্যা করলেন, নিজের মতো করে। 80% আপনার নিজের চান্স আছে, বাকি 20%টা কিন্তু এখানে টেকনিক্যাল। এই যে দ্য পোর্ট্রেইং ক্যারেক্টার হুইচ অ্যাপ্রোচ, এটা হচ্ছে পুরোই টেকনিক্যাল। এটা হচ্ছে আপনাকে নিতে হবে ওই যে ওই লেকচার 6 থেকেই। এটা আপনি ইয়েতে পাবেন, ওই উইকিপিডিয়াতে পাবেন, ক্লিপস নোটে পাবেন, স্পার্স নোটস পাবেন। ওখানে জিম ক্যারেক্টারটা একটা মডার্ন ক্যারেক্টার, জিম ভেরি কমপ্লেক্স মডার্ন ক্যারেক্টার। ঠিক আছে, কোন টেকনিকটা ফলো করে এই মডার্ন ক্যারেক্টারটাকে ব্যাখ্যা করলো, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে যদি লেকচার 7টা দেখেন, মন দিয়ে যদি শোনেন, তার আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এক্ষেত্রে বেশি চান্স আছে আপনার ক্রিয়েটিভিটি ফলো করার, মাত্র 20% হচ্ছে এখানে রেফারেন্স ইউজ করতে হবে। নাম্বার 8 নাম্বার, হুইচ টাইপ অফ ক্যারেক্টার ইজ মার্লো, এটাও আমাদের ওই লেকচার 7এই আমরা পেয়ে যাব সব। হুইচ টাইপ অফ ক্যারেক্টার ইজ মার্লো, discuss two main reasons to accuse Marlowe to be responsible for Jim's tragedy. জিমের লাইফটা যদি আমরা বলি জিমস লাইফ ইজ এ ট্র্যাজেডি, এর পেছনে মার্লো কি দায়ী, যদি দায়ী হয় কিভাবে দায়ী, দুইটা রিজন ব্যাখ্যা করবেন। এই ক্ষেত্রেও আপনার ক্রিয়েটিভিটির সুযোগ অনেক বেশি, 80% পর্যন্ত আপনি নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবেন, বাকি 20% আপনাকে সোর্স থেকে নিতে হবে, স্পেশালি কোর্স হিরো থেকে আপনি পাবেন।
তারপর হচ্ছে আপনি মার্লো ক্যারেক্টারটা ওই লেকচার 7 আপনি দেখবেন উইকিপিডিয়া থেকে কিছু ইনফরমেশন নেওয়া আছে, ক্লিফ নোট থেকে কিছু ইনফরমেশন মার্লো ক্যারেক্টারটা বোঝার জন্য, যে জিমের জীবনে যে ট্র্যাজেডি, এটা জিম মার্লো কিন্তু যথেষ্ট ট্রাই করেছে জিমকে হেল্প করার জন্য, কিন্তু হেল্প হেল্প করতে গিয়ে কি ওর ক্ষতি করে ফেলেছে কিনা এটা হচ্ছে আরেকটা বোঝার বিষয়, মাথায় রাখার বিষয়। আপনি আপনার জীবনে মানুষকে সাহায্য করবেন, কিন্তু সাহায্য করার মাধ্যমে কি আপনি একটা মানুষকে পঙ্গু করে দিচ্ছেন নাকি? এই যে আমাদের সমাজে এত ভিক্ষুক ফকির, প্রতিটা ফকিরের ইনকাম একটা মোটামুটি দোকানদারের থেকে বেশি, রিক্সাওয়ালার থেকে বেশি, কখনো কখনো আরো বেশি। এমন অনেক ফকির আছে যারা মাসে 40,000 টাকা আয় করে। ইট ইজ অ্যাবসার্ড। মানে এই জিনিসটা তো টোটালি অ্যাবসার্ড। মানে আমরা মানুষকে সাহায্য করতে গিয়ে মানুষকে পঙ্গু করে ফেলছি। এখন মারলো জিম বারবার চাকরি হারাচ্ছে, জিম জিম কোনো চাকরি ধৈর্য ধরে কন্টিনিউ করতে পারছে না, এটা কোনো কথা? জিম চাকরি ছাড়ছে, মার্লোকে চাকরি দিচ্ছে, চাকরি ছাড়ছে চাকরি দিচ্ছে, তাহলে জিমকে সে মানে একটা অ্যাবসার্ড লাইফস্টাইলের দিকে ঠেলে দিচ্ছে না? মানে জিমের যে পরিণতি, এটার পেছনে মার্লোরও কি অবদান আছে কিনা? জিমকে হেল্প করতে গিয়ে মার্লো কি ক্ষতি করে দিল কিনা? ঠিক আছে, এটাও একটু চিন্তা করার বিষয়, যে আমরা আমাদের জীবনে মানুষকে সাহায্য করতে গিয়ে আসলে কি তাদের ভালো করি নাকি খারাপ করি। একটা সময় মানুষ, কিছু কিছু মানুষ এত সাহায্য পায় তার জীবনে, সে নিজের পায়ের উপর দাঁড়াতে ভুলে যায়। তাহলে একটা মানুষকে হেল্প করতে করতে তাকে যদি আমরা পঙ্গু বানিয়ে দিই, তাহলে তো একটা বড় ক্ষতি, তাই না? অনেক সময় মানুষের ভালো করার জন্য মানুষের সাথে একটু রুড হতে হয়, এটা আপনারা অনেকে জানেন, বাস্তবতা এরকম, তাই না? কি বলেন আপনারা, জি স্যার। একমত? জি স্যার, একমত। মানুষের হেল্পেরও একটা লিমিট থাকা উচিত, মানুষকে বেশি হেল্প করা উচিত না, তাতে মানুষ মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে কখনোই আর নিজের পায়ে দাঁড়াতে পারে না। আচ্ছা, তাহলে 8 এসে আমরা দেখলাম ক্রিয়েটিভিটি ফলো করার যথেষ্ট সুযোগ আছে, 80% পর্যন্ত আপনি নিজের মতো করে লিখবেন। তবে হ্যাঁ, মার্লো ক্যারেক্টারটা কেমন এটা আপনি কোথা থেকে নিলেন? যদি উইকিপিডিয়া থেকে নেন, ক্লিফ নোট থেকে নেন, গ্রেট সেভার্স থেকে নেন, ভালো ভালো ওয়েবসাইট আছে, কোর্স হিরো আপনাদেরকে বললাম, কোর্স হিরো খুব ভালো চমৎকার একটা ওয়েবসাইট, কোর্স হিরোতে আপনি পাবেন। আচ্ছা, নাম্বার 9, হাউ সিগনিফিকেন্ট ইজ জুয়েলস কন্ট্রিবিউশন ইন জিমস লাইফ? জিমের জীবনে জুয়েলের অবদান কেমন, কন্ট্রিবিউশন কেমন, এটা আপনি মানে এখানে আহ, বেশিরভাগই আপনার নিজের মতো করে ব্যাখ্যা করবেন। জাস্টিফাই হার কন্ডেমনেশন অফ জিম অ্যাজ অ্যান ইনফিডেল। কন্ডেমনেশন মানে হচ্ছে কাউকে ধিক্কার জানানো, কাউকে দোষারোপ করা, অ্যাকিউজ করা। জিম মারা যাওয়ার পর জুয়েল জিমকে বলছে বিশ্বাসঘাতক, ইনফিডেল, অবিশ্বাসী, বিশ্বাসঘাতক। এখন এই কথাটা বলছে, জিম তো মারাই গেছে, এখন মারা যাওয়ার পর জিমকে কে সে কেন বিশ্বাসঘাতক বলছে, এটা আপনি নিজের মতো করে ব্যাখ্যা করেন। এক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনও 80% পর্যন্ত আপনি নিজের মতো করে ব্যাখ্যা করলেন, বাকি 20% আপনি উইকিপিডিয়া থেকে নিতে পারেন, গ্রেট সেভার্স থেকে নিতে পারেন, মানে ক্যারেক্টার যেসব। কোর্স হিরো তো খুব চমৎকার করে জুয়েল সম্পর্কে অল্প করে বলা আছে, উইকিপিডিয়াতেও খুব সুন্দর করে অল্প করে বলা আছে। আপনারা এতদিন যারা ওয়েবসাইট ইউজ করেন, আমি একটু একটু পরে দেখাবো যে নোটের জন্য কোন কোন ওয়েবসাইট গুলো ভালো, তো আপনারা তো জানেন ওটা কোনটা কোনটা ই করবেন, আমি একটু পরে বলে দিচ্ছি। এটাকে শেষ করে নিই। নাম্বার 10, 10 নম্বর হচ্ছে ইলাস্ট্রেট দ্য রিজনস অফ জিমস ট্র্যাজেডি। জিমের জীবনে যে ট্র্যাজেডি গুলো আছে, এটা হচ্ছে অল্প অল্প করে কারণগুলো লিখবেন, যে কেন জিমস লাইফ, ওয়াই জিমস লাইফ ইজ এ ট্র্যাজেডি, রিজনস। ঠিক আছে, এখন এটা তো বড় করে লেখার সুযোগ নয়, আপনাকে অল্প অল্প করে লিখতে হবে, 2 লাইন করে। সাপোজ জিমের জীবনের ট্র্যাজেডির কারণ হচ্ছে 6টা, তাহলে 6টা কারণ আপনি 2 লাইন করে 12 লাইন হয়ে গেল। আপনি বলেন যে স্যার আমি তো 6টা পাই না, আমি পাচ্ছি হচ্ছে 4টা, 4টা পাইলে আপনি 3 লাইন করে 12 লাইন হোক। আপনি যদি বলেন স্যার আমি তো মাত্র 3টা কারণ পাইতেছি, তাহলে 3টা লাইন আপনি 4 লাইন করে লিখেন। ঠিক আছে, তাহলে এই যে রিজন, এটা কিন্তু পুরোটাই আপনার ক্রিয়েটিভিটি, দ্য রিজন, এটা নিজের মতো করে লিখবেন। আপনার কি মনে হয় পার্সোনালি জিমের জীবনটা যে ট্র্যাজেডি, এর পিছনে কারণগুলো কি কি? Does Jim deserves our sympathy?
জিমকে কি আমরা জিমের প্রতি কি আমাদের সিম্প্যাথি আসে? জিম কি আমাদের সিম্প্যাথি ডিজার্ভ করে? জাস্টিফাই ইউর অপিনিয়ন উইথ সাফিসিয়েন্ট লজিক্স। এই 10 নম্বর সেন্টেন্স, 10 নম্বর যে অ্যান্সারটা, এটা কিন্তু মানে আপ টু 90% আপনার নিজের, বাকি 10% আপনি রেফারেন্স ইউজ করতে পারেন। এই শেষ অ্যান্সারটা কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি আপনার অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন। এক্ষেত্রে রেফারেন্স হয়তো মাত্র একবার আসতে পারে, আপনি কোর্স হিরো থেকে দিতে পারেন বা জং উই থেকে আনতে পারেন। ওকে, এখন হচ্ছে আপনাদের সোর্স গুলো আপনারা লিখে নেন। আমাদের ম্যান এন্ড সুপারম্যানের জন্য আমাদের আর্টিকেল আমরা পড়ছি হচ্ছে 3টা: ডক্টর আশা রায়, ওয়েড ব্র্যাডফোর্ড অ্যান্ড মিনোরু মরিওকা। আমি এগুলো দিয়ে দিব আজকে আবার। তাহলে ম্যান এন্ড সুপারম্যানের জন্য আপনাকে কোনো ওয়েবসাইটে কোথাও যাওয়ার দরকার নাই, শুধু যদি এই 3টা আর্টিকেল আপনার সাথে থাকে, আর কিছু যাওয়ার দরকার নেই। তারপরে যদি আপনার যদি সমস্যা, আপনি যেতে পারেন। কোন কোন ওয়েবসাইটে যাবেন, আপনাদের ওয়েবসাইট গুলো আমি আর কি দেখাচ্ছি, ভালো ওয়েবসাইট গুলো আর কি। cliffnotes.com, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে যখন যাবেন, এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো, বেশ ভালো, বেশ ভালো। আমি এখানে যদি সার্চ দিই ম্যান এন্ড সুপারম্যান, ম্যান এন্ড সুপারম্যান দিয়ে আমরা সার্চ দিলাম, দেখেন ম্যান এন্ড সুপারম্যান চলে আসছে। এই যে ম্যান এন্ড সুপারম্যান, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, এই দেখা যে দেখেন যাচ্ছে। ইয়েলো কালারের যে এটা ক্লিফ নোট, ওদের ডিজাইনটাই হচ্ছে ইয়েলো। আপনারা নিশ্চয়ই ক্লিফ নোটের বই কিনছেন। ক্লিফ নোটের বই যেমন করে ইয়েলো, ওদের ওয়েবসাইটটাও ইয়েলো, ইয়েলোর মধ্যে ব্ল্যাক। এখানে খুব সুন্দর করে কিন্তু আপনি সবকিছু পাবেন। এটা হচ্ছে মোটামুটি ভালো, বেশ ভালো ওয়েবসাইট cliffsnotes.com। আপনি এটা ফলো করতে পারেন ম্যান এন্ড সুপারম্যানের জন্য। আর তাহলে কি কি পেলাম? ম্যান এন্ড সুপারম্যানের জন্য আমরা ডক্টর আশা রায়, মিনোরু মরিওকা, ওয়েড ব্র্যাডফোর্ড আর ক্লিফস নোটস, এই 4টা আপনারা ফলো করেন, এর বাইরে না যান। এর বাইরে গেলে আপনাদের সময় নষ্ট হবে, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই, হাতে সময় অত বেশি নাই। আচ্ছা, এরপরে হচ্ছে লর্ড জিমের জন্য আমরা কোন ওয়েবসাইটটাতে যাব? যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, কোর্স হিরো। লর্ড জিমের জন্য এই ওয়েবসাইটটা ভালো, course0.com। খুব চমৎকার করে এখানে ওভারভিউ, ইনফোগ্রাফিক, কনটেক্সট, ক্যারেক্টার্স, চ্যাপ্টার সামারিজ, খুবই ভালো। course0.com, ঠিক আছে? course0.com খুবই ভালো, মানে আমার ভালো লাগছে কি জিনিসটা। এটা হচ্ছে মানে আপনাদের যদিও এটা আসলে মানে অনেক বেশি সহজ করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা হচ্ছে হাই স্কুল স্ট্যান্ডার্ড, কিন্তু তারপরেও মানে আপনি মানে আমাদের কনটেক্সটে এটা হচ্ছে আমাদের জন্য আর কি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তাহলে এই ওয়েবসাইটটা কোর্স0টা আপনারা ফলো করতে পারেন। আর আর্টিকেলটা আপনাদের দিয়েই দিব, জংউই। আরেকটা হ্যান্ড আউট আছে, ওই হ্যান্ড আউটের নামটা মিসিং, ওটা আমি আপনারা একটু চাইলেই খুঁজে বের করতে পারবেন। ওটা এটা একটু খুঁজে বের করতে হবে, দাঁড়ান মিনিট। আমরা আমাদের যে 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার, আপনারা যদি ক্লাস ওয়ার্কে যান তাহলে দেখবেন সবগুলো সবগুলো
ক্লাস ম্যাটেরিয়াল গোছানো আছে। দেখেন এই যে ম্যান এন্ড সুপারম্যান লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5 সুন্দর করে গোছানো। এরপরে আপনার লর্ড জিমের লেকচার 6, লেকচার 7, লেকচার 8 গোছানো। আমরা যদি লেকচার 6 এ যাই, এই যে দেখেন এই যে আর্টিকেলটা, এই যে আর্টিকেলটা দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই আর্টিকেলটা আপনাদের হেল্প করবে হচ্ছে বেশ কিছু অ্যান্সার লেখার জন্য। এই যে মুখ সহ যেটা আছে, জোসেফ কনরাড। এখন এই আর্টিকেলের কোনোভাবে রাইটারের নাম মানে মিসিং, ঠিক আছে? রাইটারের নামটা মিসিং। সবকিছুই ঠিক আছে, চমৎকার, কোনো সমস্যা নাই, কিন্তু রাইটারের নামটা মিসিং। রাইটারের নামটা আমরা এখন কিভাবে বের করব? রাইটারের নাম বের করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি 2-3 লাইন একসাথে সিলেক্ট করেন, কপি করেন, এরপর আপনি গুগলে সার্চ করবেন ইনভার্টেড কমার ভেতরে। তাহলে যে যে ওয়েবসাইটে ওই লাইনগুলো পরপর আছে ওগুলো আমাদের চলে আসবে। ইনভার্টেড কমা, কন্ট্রোল ভি, ওই দুইটা লাইন একসাথে। আচ্ছা, আমি যদি সার্চ করি, ঠিক আছে, এই যে আমাদের এই চলে আসছে, খুব চমৎকার করে চলে আসছে। এটা হচ্ছে এই সরি, এটা তো নাই, কি দেখাচ্ছে দাঁড়ান, টোল ফ্রি, একটুর জন্য দেখতে পেলাম না। আচ্ছা, মানে ইনভার্টেড কমার ভিতরে আপনি যদি সার্চ দেন তাহলে হুবহু ওই লাইন কোথায় কোথায় আমাদের অ্যাভেলেবল আছে সব একবারে চলে আসবে। হুম, এখানে যেমন জোসেফ ওয়ালটনের নাম আসছে, যে উনার দাবি আছে এটা উনার লেখা। আর কোন ওয়েবসাইটে আপনারা হয়তো অ্যাক্সেস করতে পারবেন না, বাংলাদেশ থেকে তো সব ওয়েবসাইট অ্যাক্সেস করা যায় না। সবগুলো এই ফোরামে নির্দেশ করছে আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা এই আর্টিকেলটার জন্য রিসোর্স হিসেবে লিখতে পারেন হচ্ছে, এই আর্টিকেলটার নামটাই আপনারা দিতে পারেন, এটার নাম হচ্ছে কনরাড এন্ড হিজ রাইটিং স্টাইল। মানে হচ্ছে যখনই আপনারা এই আর্টিকেল থেকে কোনো ইনফরমেশন নিচ্ছেন তখন আপনি ব্র্যাকেটে এই নামটা দিয়ে দিতে পারেন। আর্টিকেল থেকে কোনো কিছু নিলে রেফারেন্স হিসেবে লিখে দিবেন ব্র্যাকেটে কনরাড এন্ড হিজ রাইটিং স্টাইলস। তাহলে এখানেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কেন আমরা তাকে বলছি দ্য ফোররানার অফ, এই যে এখানে লেখা আছে সেকেন্ড পেজে, কনরাড বিকেম দ্য ফোররানার অফ মডার্ন নভেল। কিভাবে, এটা এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে এই আর্টিকেলটা, আর এর পরবর্তীতে আপনাদের লেকচার 8 এ, লেকচার 7 আমরা যে প্লট ওভারভিউ পড়েছি, আপনাদের মনে থাকার কথা, এটা হচ্ছে coursero.com থেকে নেয়া। এখান থেকে যখন আপনারা কোনো কিছু নেবেন, coursero.com এটা হবে হচ্ছে রেফারেন্স। আচ্ছা, গেল।
এরপর হচ্ছে লাস্ট লেকচার, যেটা আমাদের ঈদের আগে ছিল, আমাদের এই মিডের আগে লাস্ট লেকচার। এই ক্ষেত্রে আমরা পার্সপেক্টিভ অফ সালভেশন পড়েছিলাম। এই যে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আপনি যদি শুধু course-hero.com আর হচ্ছে এই সংজং উই এর আর্টিকেল পড়েন, তাহলে আপনি মোটামুটি 80% থেকে 90% আইডিয়া আপনার চলে আসবে। এই আর্টিকেলটা এতই ভালো, মানে আমাদের ম্যান এন্ড সুপারম্যানে ডক্টর আশারের আর্টিকেলটা যেমন ভালো, লর্ড জিমে হচ্ছে সংজং-উই এর আর্টিকেলটা এমন ভালো। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সোর্স, এখান থেকে আমরা নিতে পারি, নেট ঘাটার দরকার নেই। এই কয়েকটা, এই আর্টিকেল আর হচ্ছে course-hero.com তো আপনাদের আর্টিকেল আকারে দেওয়াই আছে, এটা তার যাওয়ারই দরকার নেই। এখান থেকে আপনি সব পেয়ে যাবেন, সব অ্যাভেইলেবল আছে, সব গুছানো আছে, আপনারা শুধু নিয়ে নিয়ে গুছিয়ে লিখবেন। এটা হচ্ছে আমাদের আরেকটা খুব ভালো রেফারেন্স, সংজং-উই। এখানে অ্যানালিসিস অফ লর্ড জিম ফ্রম পার্সপেক্টিভ অফ সালভেশন। জিমকে বোঝার জন্য, মার্লোকে বোঝার জন্য, জুয়েলকে বোঝার জন্য আমাদের এই আর্টিকেলটা উপকারী, কাজে লাগবে। প্লাস লাস্টের যে 2-3টা অ্যান্সার, এখান থেকে আমরা হেল্প নিতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের মিড টার্ম অ্যাসাইনমেন্টের জন্য সব রকম গাইডলাইন। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইনাল সিলেবাসে। নেক্সট যে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব হচ্ছে আমাদের ফাইনাল প্রিপারেশন। আজকে আমরা মোটামুটি সব আলোচনা হয়ে গেছে আমার মনে হয়। তারপরেও যদি কোনো তাতে প্রবলেম হয়, আমাদের গুগল ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুমে কোয়েশ্চেন পোস্ট করবেন। মেসেঞ্জার আছে, মেসেঞ্জারের চেয়ে গুগল ক্লাসরুমটাতে খুঁজে বের করা সহজ। যদি এরকম কোনো প্রবলেম হয়, অবশ্যই গুগল ক্লাসরুমে জানাবেন, আপনারা হেল্প পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব টেক কেয়ার, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।